আদাব, গুড ইভিনিং। সম্মানিত উপস্থিতি, আমরা এই বিষয়টি ডায়াবেটিস মেলিটাস মডার্ন অ্যান্ড হোমিওপ্যাথিক অ্যাপ্রোচ, এটি আমরা ইংরেজি ভাষায় এর আগে প্রায় 3টি ক্লাসে আলোচনা করেছি। তো এবার আমরা এই বিষয়টি পুরোপুরি বাংলা ভাষায় আমরা আলোচনা করার চেষ্টা করবো, যাতে করে যারা ইংরেজি ভার্সনে অংশগ্রহণ করতে পারেননি বা বুঝতে কিছু অসুবিধা হয়, তারা সবাই এই ক্লাসটা জয়েন করতে পারেন। এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোগ অবস্থা, ডায়াবেটিস মেলিটাস। এই সম্বন্ধে জন্য তারা একটা বেসিক আইডিয়া নিতে পারেন। কারণ আপনি যে পদ্ধতিরই ডাক্তার হন না কেন, আপনি এলোপ্যাথ হতে পারেন, হোমিওপ্যাথ পারেন, আয়ুর্বেদ ইউনানি হতে পারেন, ডায়াবেটিস মেলিটাস রোগী আপনি পাবেনই এবং আপনাকে তার চিকিৎসা করতে হবে। আপনি যে পদ্ধতিতেই চিকিৎসা করেন না কেন, এর যে বেসিক প্যাথোজেনেসিস, এর যে বিভিন্ন মুখী অ্যাসপেক্টস, এর বিভিন্ন শ্রেণী বিভাগ, তার বিভিন্ন ধরনের রোগের প্রেজেন্টেশন, তার বিভিন্ন কমপ্লিকেশন, তার পরীক্ষা করে তাকে কনফার্ম করা এবং কোন অঙ্গে কি পরিমাণ ক্ষতি করেছে তা বোঝা, এটা সব ধরনের চিকিৎসকের জন্য জরুরি। আপনি চিকিৎসা যাই করেন, যেভাবেই করেন। তো এই জন্য অ্যাকচুয়ালি এই ক্লাসটা শুধু হোমিওপ্যাথ না, এটা সব ধরনের চিকিৎসকের জন্যই শোনা ভালো, যারা ডায়াবেটিস সম্বন্ধে এতটা সুস্পষ্ট ধারণা রাখেন না। তা আমি ধরে নিলাম এখানে যারা আছেন তাদের মধ্যে একটা অংশ আমাদের ইংলিশ ক্লাসও ছিলেন। তো তারা তো মোটামুটি পুরো জিনিসটাই শুনেছেন। এরপরেও বলবো, আপনি যদি আবার বাংলাতে শুনেন তাতে কোনো দোষের কিছু নেই, বরং আপনার লাভ আছে। কারণ জিনিসটা আপনি 2বার শুনলেন, বাংলাতে আরো পুঙ্খানুপুঙ্খভাবে বোঝার সুযোগ পাচ্ছেন। এবং আলোচনার মধ্যে এমন জিনিস আছে যেটা আমি ইংরেজি ভার্সনে বলি নাই, হয়তো এখানে নতুন কোনো এক্সাম্পল, নতুন কোনো কিছু নিয়ে আসবো। এই জন্য যারা নতুন শুনছেন তারা লাভবান হবেন, এবং যারা আগেও শুনেছিলেন তারাও লাভবান হবেন। আমরা ডায়াবেটিস মেলিটাস দেখেন, হোমিওপ্যাথিক চিকিৎসকের জন্য আমরা খুব বেশি করে দরকার হোমিওপ্যাথিক ম্যাথমেটিকা শেখা, এবং হোমিওপ্যাথির যে ফিলোসফি, হোমিওপ্যাথির যে অর্গানন, হোমিওপ্যাথির যে কি বলবো রোগের উৎপত্তি, একুট ডিজিজ, ক্রনিক ডিজিজ, এগুলা তো খুব ভালো করেই বুঝতে হবে, নতুবা তো হোমিওপ্যাথি করা যাবে না। আবার এই সাথে যদি আপনি রোগীর মধ্যে যে রোগাবস্থা, যার জন্য সে আপনার কাছে এসছে, এটা যদি ভালো করে না বুঝেন, তাহলে শুধু ডায়াবেটিস না, আরো অনেক ধরনের রোগী আমাদের কাছে আসে। প্রথমত, আপনি অনেক সময় দেখা যাবে যে রোগীটার চিকিৎসার যে অ্যাপ্রোচটা প্লেন করবেন, যে এতে ভুল হবে। এমনকি এই রোগীটা আদৌ হোমিওপ্যাথিতে চিকিৎসিত হওয়ার যোগ্য কিনা, এটাও যদি আপনি ভুল করেন, তাহলে রোগীর ক্ষতি হবে। অনেক কেস আছে, আমরা ভালো করে বিচার বিশ্লেষণ করে দেখি যে না, এটা হোমিওপ্যাথিক কেস নয়। কারণ হোমিওপ্যাথির খুব কিছু করার নেই, আমরা এই রোগীগুলো কিন্তু ছেড়ে দিই চিকিৎসা করে। কারণ সেখানে রোগীর অর্থ ব্যয় হবে, তার সময় নষ্ট হবে, তার শরীর আরো রোগগ্রস্ত হবে। এই জন্য চট করে চিকিৎসা দিতে আমরা যাই না, আগে রোগীর রোগাবস্থাটা ভালো করে বোঝার চেষ্টা করি। এই জন্য আপনাকে প্র্যাকটিস অফ মেডিসিন বলতে যে একটা সাবজেক্ট আছে, এলোপ্যাথি তো আছে, হোমিওপ্যাথি তো আছে। এই বিষয়টা আমাদের ভালো করে
চর্চায় রাখা উচিত। আমি তো প্রতিদিনই পাই এমন রোগী, আমার যারা অ্যাসিস্ট্যান্ট আছে এরা দেখে, মনে করেন বিশাল ফাইল নিয়ে আসে রোগী এবং তা এসে বহু জায়গায় ঘুরে আসে। এবং আপনি যদি এইসব তার পুরো অবস্থাটা, যে তার রোগটা বা রোগ অবস্থাটা কোথা থেকে শুরু হয়েছিল, সে কি কি করে আসছে, তার রোগ অবস্থার মাঝে কি কি পরিবর্তন ঘটেছে, এবং এই যে এখন আপনার সামনে আসলো, এখন আপনার কি করার আছে, এটাই কিন্তু ওই পুরা ফাইল ঘেটেই আপনাকে বুঝতে হবে। রোগী এত সুস্পষ্ট ভাবে আপনাকে এর বর্ণনা দিতে পারবে না, আপনাকে ওই বিভিন্ন টেস্ট, বিভিন্ন ডাক্তারের পর্যবেক্ষণ, তার পরীক্ষা নিরীক্ষা এগুলো দেখে বুঝতে হবে। এই জন্য আমরা মিটিং ক্লাস নেই, খুব ভালো করে নেই। আপনারা জানেন আমাদের ক্লাস যারা করছেন, এর সাথে হোমিওপ্যাথির ফিলোসফির ক্লাসও নেই, আমরা ক্রনিক ডিজিজ মানে চিররোগ তত্ত্ব এটারও ক্লাস নেই, এবং এর সাথে আমরা প্র্যাকটিস অফ মেডিসিনেরও, যেগুলো খুব কমন এবং সবারই জানা উচিত, যেগুলার খুব বিস্তৃত তাদের রোগাবস্থা, লক্ষণাবলী, এইগুলো আমরা এই ক্লাসে নিয়ে আসি। সবগুলো রোগ তো আলোচনা করা সম্ভব না, এই জন্য যেগুলা এই ধরনের ইম্পর্টেন্ট, সর্বব্যাপী, এগুলা নিচে। এর মাঝে একটা হলো ডায়াবেটিস মেলিটাস। আমরা এর আগে ব্লাড প্রেশারের, হাইপারটেনশনের আলোচনা করেছি, ক্রনিক কিডনি ডিজিজের আলোচনা করেছি, আমরা মায়োকার্ডিয়াল ইনফারশন, হার্ট অ্যাটাক, এগুলার আলোচনা করেছি। যে এই অনেক সময় দেখা যায় যে একটা রোগী আসলে আপনার সিদ্ধান্ত কি নেবেন সেটা বুঝে ওঠা যায় না, যে কেসটা আমি কি করব। এই যে আমার কাছে আসলো একটা রোগী, আসলো আপনার কাছে, তার হার্টের আপনারা জানেন দুইটা করোনারি আর্টারি, একটার 2 ব্রাঞ্চ মিলে মোট 3টা ভেসেল বলা হয়, 3টে করোনারি আর্টারি আছে আমাদের। দেখা গেল 3টেরই 90% রিপোর্ট ব্লক, তা নিয়ে আপনার কাছে আসছে। এটাকে বলে টিভিডি, ট্রিপল ভেসেলস ডিজিজ। এখানে আপনি কি করবেন? আপনার কোনো অভিজ্ঞতা নেই, এই ধরনের কেস আগে পাননি, কেউ করেছে তাদের কাছ থেকে আপনি এর সম্বন্ধে খুব একটা জানেননি। তো এসব ক্ষেত্রে কিন্তু ডিসিশন নিতে একটু সমস্যা হতে পারে। আমরা এই ধরনের কেসগুলো বেশি এখানে নিয়ে আসি, যে এখানে রোগ অবস্থাটা অত্যন্ত কঠিন, জটিল, এবং আপনার ডিসিশন নিতে যদি ভুল হয় রোগীর ক্ষতি হয়ে যাবে এবং আপনি নিজেও হয়তো ক্ষতিগ্রস্ত হবেন। আমরা ডায়াবেটিস মেলিটাসের সাথে যাওয়ার আগেই ডায়াবেটিস সংক্রান্ত যেসব অঙ্গ সম্বন্ধে আমাদের জানা উচিত, আমরা একটু চোখ বুলিয়ে নেই। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে লিভার। দেখেন লিভারের 2টা লোব থাকে, এটা লেফট লোব, এটা হলো রাইট লোব। লিভারের কাজ হলো অনেকগুলা কাজ, এর মধ্যে একটা প্রধান কাজ হলো পিত্ত তৈরি করা, বাইল তৈরি করা। এই বাইলগুলা লিভারের কোষে কোষে তৈরি হয়ে এই যে নল আছে দেখেন, ডাক্ট বা নল, এই নল দিয়ে এইগুলা বের হয়ে আসে লিভার থেকে। লেফট লোব থেকে একটা লেফট হেপাটিক ডাক্ট, রাইট লোব থেকে রাইট হেপাটিক ডাক্ট, এই 2টা এসে তৈরি করলো কমন হেপাটিক ডাক্ট। কমন হেপাটিক ডাক্ট আস্তে আস্তে নিচে নামছে, আসার পথে গোলব্লাডার থেকে আরেকটা ডাক্ট এসে তার সাথে মিলিত হলো, এই ডাক্টটার নাম সিস্টিক ডাক্ট। তো সিস্টিক ডাক্ট আর কমন হেপাটিক ডাক্ট, এই 2টা মিলে যে নলটা তৈরি হলো, মোটা নলটা, এর নলটার নাম কমন বাইল ডাক্ট, পিত্তবাহী নালী, সিবিডি, কমন বাইল ডাক্ট। এবার দেন কমন বাইল ডাক্টটা নিচের দিকে আসছে, এই যে এটা হচ্ছে ডিউডেনাম, স্মল ইন্টেস্টাইনের ক্ষুদ্রান্তর একদম উপরের অংশটা, এটা হচ্ছে ডুডেনাম। ডুডেনামের মধ্যে ঢোকার আগে সে দেখা গেল আবার প্যানক্রিয়াস থেকে, এই পাশে প্যানক্রিয়াস আছে এই ডুডেনামের ফোল্ডটার মধ্যে, এই প্যানক্রিয়াসের সমস্ত রস প্যানক্রিয়াটিক ডাক্টের মাধ্যমে বের হয়ে আসে।
এসে ইন্টেস্টাইনে পড়ার আগে কমন বাইল ডাক্টের সঙ্গে মিলিত হয়। দেখেন দুটা একত্রে মিলিত হয়ে একত্রে তার রসটা এই যে ইন্টেস্টাইন মাঝে ফেলছে। তাহলে এখানে আমরা একটা প্যানক্রিয়াসও দেখতে পেলাম, একটা বেশ বড় জিহ্বার মতো একটা গ্ল্যান্ড। এই প্যানক্রিয়াসের সিম্পল অ্যানাটমির তিনটে অংশ আছে। এটাকে বলে এই যে ডিউটেনামের মধ্যে যেটা ঢুকে আছে এটাকে বলে হেড অফ দ্য প্যানক্রিয়াস, এই অংশটাকে বলে বডি অফ দ্য প্যানক্রিয়াস, এবং এর একদম মাথায় লেজের মতো একটা অংশ আছে এটাকে বলে টেইল অফ দ্য প্যানক্রিয়াস। তাইলে হেড, বডি, টেইল এই তিনটে মিলে হলো প্যানক্রিয়াস। অতটুকু আমরা একটু দেখে নিলাম, কারণ আমরা প্যানক্রিয়াসটার সম্বন্ধে আরো একটু ডিটেইলস জানবো এই কারণে, কারণ প্যানক্রিয়াসের থেকেই একটা হরমোন তৈরি হয় যার নাম ইনসুলিন, এবং এই ইনসুলিনের অভাবেই তৈরি হয় বা সৃষ্টি হয় এই ডায়াবেটিস মেলিটাস। এই জন্য প্যানক্রিয়াস সম্বন্ধে একটু ভালোভাবে জানবো। আমরা একটু এগিয়ে যাচ্ছি, এখানে আসি আমরা। এখানে দেখেন প্যানক্রিয়াসের অবস্থানটা দেখেন, যদি আপনি শরীরের মধ্যে চিন্তা করেন তাহলে আমি বলবো নাভির ঠিক উপরে আর এইভাবে প্যানক্রিয়াসের অবস্থান, নাভির ঠিক উপরে পেটের পিছনে, পাকস্থলীর পিছনে থাকে এটা, আর এইভাবে এসে অবস্থান করছে। বাম দিকে তার টেইল, এই যে দেখেন এখানে বোঝা যাচ্ছে এটা হলো হেড, এটা হলো বডি এবং এটা হলো টেইল। তার টেইলটা হলো বাম দিকে, বাম দিকে স্প্লিনের সাথে লেগেছে, এটা হলো স্প্লিন, স্প্লিনের সাথে লেগে আছে। আর এর হেডটা হলো এই যে ডিউটেনামের মধ্যে দেখেন সে ঢুকে আছে একদম। ওকে, আমরা এর বেশি দেখছি না, আমরা আরেকটু এগিয়ে যাই। এখানে আমরা একটা জিনিস দেখি, আমরা বলবো যে এই যে গোটা প্যানক্রিয়াসটা, প্যানক্রিয়াসটা হলো একটা বলা হয় এদেরকে এটা একটা মিক্সড গ্ল্যান্ড, মিশ্র গ্রন্থি। মানে কি, আমাদের শরীরে দুই ধরনের গ্রন্থি আছে। গ্রন্থি মানে কি, যারা রস নিঃসরণ করে, রস নিঃসরণ করে এমন অর্গানকে সাধারণত গ্রন্থি বলে। এই গ্রন্থি দুই ধরনের, একটাকে বলে এক্সোক্রাইন গ্ল্যান্ড আর একটাকে বলে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এন্ডোক্রাইন গ্ল্যান্ড হলো নালীবিহীন গ্রন্থি, ডাক্টলেস গ্ল্যান্ড, আর এক্সোক্রাইন গ্ল্যান্ড হলো নালীযুক্ত গ্রন্থি বা ডাক্টেড গ্ল্যান্ড। মনে করেন আপনি থাইরয়েড গ্ল্যান্ড, আমাদের এখানে থাইরয়েড গ্ল্যান্ড আছে। থাইরয়েড গ্ল্যান্ড একটা হলো নালীবিহীন গ্রন্থি, এর কোনো নালী নেই। তাহলে এর রসটা কিভাবে মানে রক্তে পৌঁছায়? এর রসটা সরাসরি তার কোষ থেকে রক্তে চলে যায়, তার নালীর প্রয়োজন হয় না। নালীবিহীন যেসব গ্ল্যান্ড এগুলোকে বলে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। অন্তঃস্রাবী গ্রন্থি, অন্তঃস্রাবী মানে তার নালী ছাড়াই সে নিজে নিজেই আপনার রক্তের নালীর মধ্যে তার রসটা ছেড়ে দেয়। আর কতগুলো আছে এক্সোক্রাইন গ্ল্যান্ড, এদের রসটা নালীর মধ্যে দিয়ে ওরা ছাড়ে এবং নির্দিষ্ট জায়গায় গিয়ে পৌঁছাই দেয় নালীর মাধ্যমে। তাহলে আপনি আরো যদি আমরা আরো কিছু গ্রন্থির আমরা বর্ণনা দেই, তাহলে তো আমাদের শরীরে সেলিভারি গ্ল্যান্ড আছে, আমাদের লালা গ্রন্থি। এই লালা গ্রন্থি গুলার লালা একটা একটা নল দিয়ে নালী দিয়ে এসে মুখের মাঝে পড়ে। তাহলে এটা কি হলো? এটা হলো এক্সোক্রাইন গ্ল্যান্ড, পিওরলি এক্সোক্রাইন গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড পিওরলি একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আর প্যানক্রিয়াসটা হলো এই দুইয়ের কম্বিনেশন, মিক্সড গ্ল্যান্ড। এর মাঝে এন্ডোক্রাইনও আছে, এক্সোক্রাইনও আছে। কেমন মজা দেখেন। এখন কথা হলো, এই যে তো বিশাল অর্গানটা, এর মাত্র 1% হলো এন্ডোক্রাইন গ্ল্যান্ড, আর পুরা 99% জায়গা জুড়ে আছে এক্সোক্রাইন গ্ল্যান্ড। কেমন মজা দেখেন। অথবা ওই 1%-এর যে রসটা তৈরি করে, এর সবটাই জরুরি, কিন্তু এর প্রয়োজন অনেক অনেক বেশি 1% থেকে। তাইলে পুরা প্যানক্রিয়াসের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু কিছু কোষ, ছড়িয়ে ছিটিয়ে আছে।
মনে করেন আপনি যখন দেখবেন ইট যখন তৈরি করে, আমি দেখেছি ছোটবেলা, ইট তৈরি করে সম্পূর্ণ ক্লে দিয়ে, মানে মাটি দিয়ে, আর এর 1%, ইটের 1% হলো বালি। ইটটাকে তৈরি করার পরে বালির মধ্যে একটা নাড়া দিয়ে দেয়, যতটুকু বালি এর মধ্যে লেগে থাকলো, এটা 1%। তো মনে করেন আপনি প্যানক্রিয়াসের মধ্যেও, প্যানক্রিয়াস গ্ল্যান্ডটা তৈরি করে এর মধ্যে কিছু কোষ আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন, ছিটিয়ে দিয়েছেন, সেটা মাত্র 1%। তো এই ধরনের গ্ল্যান্ড গুলাকে বলে, যে গ্ল্যান্ড গুলা প্যানক্রিয়াসের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে এন্ডোক্রাইন, এটাকে বলে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আমরা এখানে একটু আসি। এই ছোট ছোট এক একটা ছোট ছোট গ্ল্যান্ড ছড়িয়ে ছিটিয়ে আছে, এক একটাকে বলে আইলেটস। আইলেটস মানে হলো দ্বীপ। ল্যাঙ্গারহ্যান্স একটা লোক যিনি আবিষ্কার করছেন, একজন অ্যানাটমিস্ট, যে প্যানক্রিয়াসের মধ্যে ছোট ছোট দ্বীপ, এই মালদ্বীপের মতো মনে করেন 110টা না করে জানি দ্বীপ মিলে মালদ্বীপ দেশটা গঠিত। তো আমাদের এই প্যানক্রিয়াসের মধ্যেও এইভাবে ছোট 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 আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স মিলে প্যানক্রিয়াসের 1% জায়গা দখল করে এই যে এন্ডোক্রাইন গ্ল্যান্ডটা গড়ে উঠেছে। আচ্ছা, এখন এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এই যে এই যে ভিতরটা, এখানে আছে 3 ধরনের গ্ল্যান্ড। এটা বলে আলফা, বিটা এন্ড ডেল্টা। আলফাটা যেটা বিটা সেল, এটা হলো মেন সেল। এই যে সবুজগুলা দেখেন, সবুজগুলা, এটা হলো বিটা সেল, এটা হলো আসল সেল, এর কাজটাই বেশি। এর থেকে কি তৈরি হয়? ইনসুলিন। আর এই যে কালো সেলগুলা বা নীল সেলগুলা, নীল, এটাকে বলে আলফা সেল। এর থেকে আরেকটা হরমোন তৈরি হয় আর একটু কম পরিমাণে, এটাকে বলে গ্লুকাগন। জাস্ট দুটা কথা মনে রাখবেন, বিটা সেল থেকে তৈরি হয় ইনসুলিন, আর আলফা সেল থেকে তৈরি হয় গ্লুকাগন। এই পুরা প্যানক্রিয়াসের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে এই দুইটা হরমোন সরাসরি রক্তে চলে যায়। আমরা একটু আগাই, তাহলে আমরা মোটামুটি আপনার প্র্যাকটিস মেডিসিন নিয়মই হলো আপনার রোগটা পড়ার আগে এই রোগের সংশ্লিষ্ট অর্গান সম্বন্ধে কিছুটা আইডিয়া নেওয়া। আমরা সেটা নেওয়ার চেষ্টা করলাম। এখন ডায়াবেটিস বলতে আমরা কি বুঝি? এখানে আমাদের ডায়াবেটিস মেলিটাস বলে, আবার ডায়াবেটিস আরেকটা আছে, বিভিন্ন 2 ধরনের ডায়াবেটিস। একটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস, ওইটা আমরা পরে বলবো আরেকদিন। আজকে ডায়াবেটিস মেলিটাস। মেলিটাস মানে মিষ্ট, আর ইনসিপিডাস মানে স্বাদহীন, পানির মতো। তো ওই ডায়াবেটিসের কারণে শরীরের পানি বের হয়ে যায় সব, এই জন্য ওইটা বলে ডায়াবেটিস ইনসিপিডাস। আর এই ডায়াবেটিস মেলিটাসের কারণে শরীরের সুগার বের হয়ে যায় শরীর থেকে, এই জন্য এটার নাম ডায়াবেটিস মেলিটাস। সুগার নিঃসৃত, সুগার স্রাবী ডায়াবেটিস, ডায়াবেটিস মেলিটাস। তাহলে ডায়াবেটিস মেলিটাস হলো এমন একটা কন্ডিশন যেখানে রক্তের মাঝে সুগারের পরিমাণ বেড়ে যায়। যতটুকু একটা লেভেল থাকে, একটা লেভেল আছে শরীরের, যেটা মিলিগ্রামে বলে সে 110 মিলিগ্রাম, আর যদি আমরা মিলিমোলে বলি, আমরা বলি 7 মিলিমোল, 7 মিলিমোল। তাহলে 7 মিলিমোল লেভেল হলো নর্মাল। কিন্তু ডায়াবেটিসে কি হয়, নর্মালের সাথে হাই লেভেলে আপনার গ্লুকোজ থাকে ব্লাডে। কি জন্য থাকে? এই যে ইনসুলিনের ডেফিসিয়েন্সির কারণে। তাহলে ডায়াবেটিস হলো একটা কন্ডিশন অফ হাইপারগ্লাইসেমিয়া, মানে আপনার গ্লুকোজের অত্যাধিক্য। কি জন্য? ইনসুলিনের ডেফিসিয়েন্সি, ইনসুলিনের ঘাটতির কারণে। বাস, সেটা ডায়াবেটিস মেলিটাস। আমরা একটু দেখি আমাদের দেশে কেমন ডায়াবেটিস আছে। দেখেন, 2001 সালে ছিল প্রতি 100 জনের মাঝে 5 জন, অর্থাৎ প্রতি 20 জনের মাঝে একজনের ডায়াবেটিস। আপনার 2017 সালের মধ্যে হলো 14%, মানে প্রতি ধরেন 7 জনের মাঝে একজন। চিন্তা করছেন অবস্থাটা? তাইলে আমাদের মধ্যে এই যে আমরা টেলিভিশন দেখছি বা আমি অনুষ্ঠানটা দেখছি, এর মধ্যে যদি আজকে 70 জন মানুষ থাকেন, তাইলে এর মধ্যে 10 জনের ডায়াবেটিস আছে। দেখেন, 60 জন নেই। কাজেই ডায়াবেটিসের
মানে রোগীর সংখ্যার দিকও যথেষ্ট আমাদের দেশে, এবং এই জন্য কোন রোগী আসবে আপনার কাছে ডায়াবেটিস চিকিৎসা করতে, আবার কোন রোগী আসবে যে অন্য রোগের চিকিৎসা করতে সাথে ডায়াবেটিস আছে। কাজে আপনাকে ডায়াবেটিস এর চিকিৎসা করতে না আসলেও তার মধ্যে যে ডায়াবেটিস আছে এই সম্বন্ধে খোঁজ খবর এবং আপনার ডিল করতে হবে। এটাকে ডায়াবেটিস আছে, কত ডায়াবেটিস, কবে থেকে ডায়াবেটিস, কি ধরনের ডায়াবেটিস, টাইপ 1 না টাইপ 2, সে কি ধরনের ওষুধ নেয়, তার মধ্যে ডায়াবেটিস গুলো জটিলতা অলরেডি তৈরি হয়ে গেছে কিনা, এই জিনিসগুলো কিন্তু আপনাকে খোঁজ নিতে হবে। আচ্ছা, তাইলে আমরা একটু আগাই। আচ্ছা, ডায়াবেটিসে এই যে আমাদের রক্তের গ্লুকোজের যে ফিজিওলজিটা, এই সম্বন্ধে আমরা একটু আলোচনা করি। এর আগে আমরা অ্যানাটমি আলোচনা করছি, হালকা একটু ফিজিওলজি আলোচনা করি। যে আমরা এই যে রক্তের মাঝে গ্লুকোজটা আসে এবং বের হয়ে যায়, আসে কোত্থেকে, বের হয়ে যায় কোত্থেকে, এটা আমাদের জানতে হবে। এবং এই আসা এবং বের হওয়া এর মধ্যে যখন একটা ব্যালেন্স থাকে তখন আর ডায়াবেটিস থাকে না। আর যখন আসা এবং বের হওয়ার মধ্যে ডিফারেন্স হয়ে যায়, আসে বেশি যায় কম, তাইলে রক্তের মাঝে গ্লুকোজ বেড়ে যাবে, আসছে বেশি খরচ হচ্ছে কম, তাহলে তার ডায়াবেটিস হয়ে যাবে। তাহলে আসে কোত্থেকে আমরা দেখি, রক্তের মাঝে গ্লুকোজ আসে কোত্থেকে, দুইটা সোর্স থেকে আসে। একটা হলো আমরা যখন খাই, খাবার খাই, এই যে আমি চা খেলাম, এর মধ্যে চিনিও কিছু আছে, এটা ইন্টেস্টাইনে গিয়ে এর থেকে গ্লুকোজটা রক্তে চলে যায়। ইন্টেস্টাইনে যখন গেল এখানে ডাইজেশন হয়, ডাইজেশন হয়ে যদি আপনি কার্বোহাইড্রেট খান, এর এন্ড প্রোডাক্ট হলো গ্লুকোজ, এটা রক্তের মধ্যে শোষিত হয়ে যায়। আপনি যদি ফ্যাট খান, চর্বি খান, এটা ব্রেকডাউন হয়ে ডাইজেস্ট হয়ে ফ্যাটি অ্যাসিড হবে এন্ড প্রোডাক্ট, এটা রক্তের মাঝে শোষিত হয়ে যাবে। আপনি যদি প্রোটিন খান, মাংস খান, তাইলে এটা বিভিন্ন এনজাইম দ্বারা হজম হয়ে এর সারাংশ যেটা, এটা হলো অ্যামাইনো অ্যাসিড, এটা রক্তের মাঝে শোষিত হয়ে যাবে। তাইলে আমরা যে কার্বোহাইড্রেট খাচ্ছি এর সারাংশটা হলো গ্লুকোজ, এটা রক্তের মাঝে শোষিত হয়ে যাচ্ছে। কাজে রক্তের মাঝে তখন আমরা খাওয়ার পরে সুগারের পরিমাণ বেড়ে যায়। আরেকটা সোর্স হলো লিভার, লিভারে গ্লুকোজের একটা বিশাল স্টোর থাকে, এখান থেকে ওই স্টোর থেকে কিছু 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 রক্তে আসতে থাকে। তাহলে রক্তে আসে দুইটা সোর্স থেকে, খাবার থেকে এবং লিভার থেকে। আর খরচ হয় একটা জায়গায়, মেইনলি একটা জায়গায়, কোথায়, সেটা হলো মাংসপেশি। আমাদের শরীরের মাংসপেশি কাজ করার জন্য তার গ্লুকোজের দরকার। তা আমাদের মাংসপেশি যখন কাজ করে, গ্লুকোজ রক্তের থেকে গ্লুকোজ ওই মাংসপেশিতে চলে যায়, ওইখানে গিয়ে এটা বার্ন হয়, বার্ন হয়ে হিট, আমাদের হিট তৈরি করে, এনার্জির যোগান দেয় আমাদের। তাহলে দেখেন ফিজিওলজিটা সিম্পল, যে রক্তের মাঝে গ্লুকোজের পরিমাণের একটা ভারসাম্য থাকতে হবে তার আগমন এবং নির্গমনের মধ্যে। আগমন হচ্ছে দুই জায়গা থেকে, খাবার ইন্টেস্টাইনে শোষিত হয়ে গ্লুকোজ আসছে, আবার লিভার থেকে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ আসছে, এই দুইটা সোর্স থেকে। আর যায় একটা জায়গায়, কোথায়, সেটা হলো মাংসপেশিতে। কে নিয়ে যায়, কে তাকে পাঠায় মাংসপেশিতে, এই হলো ইনসুলিন। ইনসুলিন তাকে পুশ করে মাংসপেশিতে, ওইখানে সে পাঠিয়ে দেয়। কাজে রক্তের মাঝে যে এক্সেস গ্লুকোজটা ঢুকছিল ওইটা আর এখানে স্টে করতে পারে না, সে চলে যায়, কাজে লেগে যায়, এবং কিছু অংশ লিভারে গিয়ে আবার স্টোর হয়ে থাকে। এই সবটা জিনিসই করে ইনসুলিন। এবং ইনসুলিনটা কোথা থেকে আসে, এই যে বললাম প্যানক্রিয়াসের বিটা সেল থেকে আসে। এটা হলো সিম্পল ফিজিওলজি অফ ডায়াবেটিস। আচ্ছা, আমরা মোটামুটি যেটা হয়ে গেছে। আচ্ছা, আমরা একটু বলি, আমরা তো বললাম যে প্যানক্রিয়াস একটা মিক্সড গ্ল্যান্ড, হ্যাঁ, মিশ্র গ্ল্যান্ড, মিশ্র গ্রন্থি। তাহলে ইনসুলিনের কথা বললাম, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে আসে। তাহলে এক্সোক্রাইন গ্ল্যান্ডটা কি, বা এখানে কি কাজ হয়? এই যে 99% জায়গা জুড়ে আছে আপনার এক্সোক্রাইন গ্ল্যান্ড। এখান থেকে আমরা সাধারণত মেইন 3 ধরনের খাবার খাই। আমাদের খাবারকে 3 ভাগে ভাগ করা হয়।
একটা হলো কার্বোহাইড্রেট বা শ্বেতসার জাতীয় খাবার, একটা হলো ফ্যাট বা স্নেহ জাতীয় খাবার, একটা হলো আপনার প্রোটিন বা কি বলবো মানে মাংস, প্রোটিন জাতীয় খাবার। এই তিন ধরনের খাবার কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিন, আসলে আমিষ জাতীয়, বাংলাতে বলে আমিষ জাতীয় খাবার, এই তিনটাকে ডাইজেস্ট করার জন্য তিন ধরনের এনজাইম লাগে। আপনার মাংস যে প্রোটিনকে ভাঙার জন্য যে যে এনজাইম লাগে তার নাম ট্রিপসিন, আবার কার্বোহাইড্রেটকে ভাঙার জন্য যে এনজাইম লাগে তার নাম অ্যামাইলিস, ফ্যাটকে ভাঙার জন্য লাগে লাইপেজ। এই তিনটে জিনিসই প্যানক্রিয়াসে যোগান দেয়। এবং এই এই আপনার এই আমি দেখাচ্ছি, এই যে মনে করেন আপনার এই রসটা এই প্যানক্রিয়াটিক ডাক্টের মাধ্যমে এসে এই যে ইন্টেস্টাইনে পড়ে। এখানে যখন খাবার আসবে, এখানে আপনি খাবার তো শুধু কার্বোহাইড্রেট খান না, আপনি মুরগির মাংস দিয়ে খেলেন আজকে, মনে করেন মুরগির মাংস দিয়ে খেলে ভাত দিয়ে তো খেয়েছেন, ভাতের মাঝে আছে কার্বোহাইড্রেট। মুরগির মাংসটা হইলো আপনার প্রোটিন বা আমিষ জাতীয় খাবার, এর মাঝে তেল, এই তেলটা হলো ফ্যাট জাতীয় খাবার। এই তিন ধরনের খাবার ডাইজেস্ট করার জন্য এই প্যানক্রিয়াস থেকে তিন ধরনের এনজাইম এখানে আসে। তাহলে প্যানক্রিয়াসে এই যে ডাক্টের মাধ্যমে যে এনজাইম গুলো দিল, এটা হলো তার এক্সোক্রাইন ফাংশন, এক্সোক্রাইন নালী যুক্ত গ্রন্থির কাজ। আর ইনসুলিনটাকে দিল নালীবিহীন এন্ডোক্রাইন ফাংশন। এর পেছনে আমরা যাই না, আমরা মোটামুটি ফিজিওলজি, অন্যান্য ফিজিওলজি কিছুটা কভার করে ফেললাম। আচ্ছা, এখন আমরা আসি যে ডায়াবেটিস কেন হয়, ডায়াবেটিসের কিভাবে হয়, মানুষের শরীর তৈরি হয় ডায়াবেটিস। আমরা এই কারণটাকে দুই ভাগে ভাগ করতে পারি। এটা কিন্তু সব রোগী, আপনার ক্যান্সার হয় একইভাবে উৎপত্তিটা। এর একটা রোগের ডায়াবেটিসের একটা কারণ হল তার জেনেটিক সাসেপ্টেবিলিটি, তার পিতা মাতা থেকে প্রাপ্ত জিনগত একটা সাসেপ্টেবিলিটি বা প্রবণতা ডায়াবেটিস হওয়ার। তার ফ্যামিলিতে তো তার বাবার ছিল, বাবার না থাকলে দাদার ছিল, বা মায়ের আছে, মায়ের না থাকলে তার নানির ছিল। তাহলে এই জিনের মাধ্যমে ওই ডায়াবেটিসের যে জেনেটিক যে এলিমেন্ট, এটা কিন্তু তার মাঝে এসে গেছে। এখন এই জিনের অংশটুকু আসলে কোনোটা তাকে সুপ্ত আসছে, তার মাঝে ডায়াবেটিসের প্রবণতা আছে, কিন্তু ওই এলিমেন্টটা তাকে সুপ্ত। এর সাথে তাহলে একটা গেল জেনেটিক সাসেপ্টেবিলিটি, আর একটাকে বলে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, পরিবেশগত উপাদান। এটা কি? মনে করেন আমার আলহামদুলিল্লাহ আমার মা বাবাকে ডায়াবেটিস নেই, আমারও নাই। এখন ধরেন আমার মা বাবার ছিল, তাইলে আমার মধ্যে একটা জেনেটিক সাসেপ্টেবিলিটি আছে টু হ্যাভ ডায়াবেটিস ইন লেটার লাইফ, মেবি পরের বয়সে আমার ডায়াবেটিস হবে, আমার মধ্যে প্রবণতা আছে, কেন? আমার মা বাবার ছিল। এখন মনে করেন যদি আমি গোড়া থেকেই খাবার দাবারের খুব শুদ্ধাবস্থা আমি পালন করলাম, খুব পরিমিত আহার এবং পরিমিত ব্যায়াম আমি সারা জীবন করে আসছি, তাইলে দেখেন যে এনভায়রনমেন্ট পরিবেশগত ফ্যাক্টরটা কিন্তু জেনেটিক ফ্যাক্টরের সাথে যোগ হলো না। জেনেটিক ফ্যাক্টর আছে, কিন্তু তাকে হেল্প করতে হবে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, পরিবেশগত ফ্যাক্টর। পরিবেশগত ফ্যাক্টর তার সাথে যোগ হলো না, আমার ডায়াবেটিস হবে না। এখন আবার দেখা গেল যে আমার জেনেটিক সাসেপ্টেবিলিটি আছে, আবার আমি খুব ধুমছে, খুব খাওয়া দাওয়া মাশাআল্লাহ, খুব তৈলাক্ত খাবার টাবার খাই, খুব রিচ ফুড সমানেই খাই, অথচ মাংস খাই, ডিম খাই, গরুর মাংস, মুরগির মাংস সব খাই, এবং কোনো হাঁটাহাঁটি আমি করি না, শুয়ে শুয়ে থাকি। তাহলে কি হলো? এটা আমার পরিবেশগত ফ্যাক্টরটা আমার ওই জেনেটিকের সাথে মিলে যাবে, এবং তখন আমার ডায়াবেটিস হবে। তাহলে ডায়াবেটিসের ইটিওলজির মাঝে এই দুইটা একদম প্রাইমারি ফ্যাক্টর যুক্ত হয়ে আছে। আচ্ছা, এখন আমরা একটু আগাই।
যে ডায়াবেটিস কয় ধরনের ডায়াবেটিস আছে। ডায়াবেটিসের ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগ আমরা বলি ডায়াবেটিস আছে 4 ধরনের। টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, সেকেন্ডারি ডায়াবেটিস এবং গেস্টেশনাল ডায়াবেটিস। টাইপ 1 টাইপ 2 সেকেন্ডারি মানে অন্য রোগের কারণে ডায়াবেটিস হওয়া, মানে বলবো আমরা। আর গেস্টেশনাল ডায়াবেটিস মানে গর্ভাবস্থায় ডায়াবেটিস। কিছু ডায়াবেটিস আছে গর্ভ হলেই হয়, গর্ভ গেলে আর থাকে না। তো এই 4 ধরনের মধ্যে আমরা টাইপ 1টা একটু দেখি কি টাইপ 1 ডায়াবেটিস কাকে বলে। টাইপ 1 ডায়াবেটিসের কারণ হলো যে প্যানক্রিয়াসের মাঝে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের যে কোষগুলো আছে এর স্বল্পতা বা এর নষ্ট হয়ে যাওয়া, ক্ষয় হয়ে যাওয়া কোনো কারণে। হয়তো একজন ছোটবেলা তার ভাইরাল ফিভার হয়েছিল, তার কোনো ধরনের ভাইরাল ডিজিজ হয়েছিল, এর মধ্যে এই ভাইরালসের বিরুদ্ধে শরীরে একটা অ্যান্টিবডি তৈরি হয়েছিল। এই অ্যান্টিবডিটা ভাইরাসকে তো মেরে ফেলছে, এরপরে সে ঘোরাচ্ছে আর কাকে মারা যায়। দেখা গেল যে এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এই বেচারাদেরকে সে তখন মার শুরু করলো এবং এগুলোকে নষ্ট করে ফেললো। তাহলে কারো যদি ছোটবেলা কোনো ধরনের ভাইরাল ডিজিজ হয়, সবগুলোই হবে না, কোনো কোনোটায়, এবং এর ফলে যদি তার আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সকে ধ্বংস করে ফেলে, এটা যদি মোর দেন 70% ধ্বংস হয়ে যায়, তাহলে নিজেই বুঝতে পারছে তার ইনসুলিন তো তৈরি হবে না, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স তো নেই, মেরে ফেলছে। এই যে তাহলে তার মধ্যে ডায়াবেটিস হবে যদি ইনসুলিন নেই। এটা হলো টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস। কি জন্য? যেখানে ডায়াবেটিসটা হচ্ছে ইনসুলিনের ডেফিসিয়েন্সির কারণে, এবং এই ডেফিসিয়েন্সি কি কারণে হলো? একদম অ্যাবসলিউট ডেফিসিয়েন্সি, যে তার ইনসুলিন তৈরির গ্রন্থি আপনার নষ্ট হয়ে গেছে অ্যান্টিবডির কারণে, ভাইরাল ডিজিজের কারণে ছোটবেলায় তার আস্তে 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 নষ্ট হয়ে গেছে। নষ্ট অর্ধেক হইলেও ধরবে না, কিন্তু যখন মোর দেন 70% নষ্ট হয়ে গেল, তখন যে ইনসুলিনটা তৈরি হবে বাকি 30% থেকে, দিস ইজ নট এনাফ টু মেনটেন হিজ বডি, কাজে তখন ডায়াবেটিস দেখা দেবে। এটাকে বলে টাইপ 1 ডায়াবেটিস। ঠিক আছে। আরেক ধরনের ডায়াবেটিস হলো টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিসের কারণটা হলো যে এখানে যথেষ্ট ইনসুলিন তৈরি হয় শরীরে, এরপরে ডায়াবেটিস। আপনি বলুন কি জন্য? তার তো ইনসুলিন হচ্ছে, তাহলে ডায়াবেটিস হচ্ছে কেন? এর কারণ হলো যে এই রোগীর বডির যে টিস্যু যেখানে ইনসুলিনে কাজ করবে, ওই টিস্যুগুলো ইনসুলিনের প্রতি রেজিস্ট্যান্ট হয়ে গেছে। এটা হলো ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করছে তার বডির টিস্যুর মধ্যে, যার ফলে ইনসুলিন থাকলেও কাজ দেয় না বা হাফ কাজ দেয়। এখন যদি মনে করেন ইনসুলিন রেজিস্ট্যান্স যত বাড়তে থাকবে, যখন কম ছিল তখন ডায়াবেটিস দেখা দিবে না, কিন্তু ইনসুলিনের প্রতি রেজিস্ট্যান্স যদি আস্তে আস্তে এত বেড়ে গেল যে ইনসুলিন প্রপারলি কাজ করার সুযোগ পাচ্ছে না, তাহলে ডায়াবেটিস দেখা দিবে। এটা হলো টাইপ 2 ডায়াবেটিস। তাই দুইটার মধ্যে ক্লিয়ার ডিফারেন্স। টাইপ 1 হলো যে ইনসুলিন তৈরি করার কোষগুলোই নষ্ট হয়ে গেছে, আর টাইপ 2 হলো যে না, ওই কোষগুলো আছে এবং ইনসুলিনও তৈরি হচ্ছে। তাহলে ভাই ডায়াবেটিস হচ্ছে কেন? যে তার টিস্যু মানে তার মেইন টিস্যুটা কি? তার হলো মাংসপেশি। তার মাংসপেশি গুলা ইনসুলিনের প্রতি রেজিস্ট্যান্ট হয়ে গেছে, থাকলেও সে কাজ করে না। যেমন আমরা দেখি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যায়। কোন একটা বাচ্চার হতে পারে করেন প্রথমে টনসিলাইটিস ছিল, এলোপ্যাথিক ডাক্তার তাকে সে বিব্রামাইসিন দিল, ডক্সিসাইক্লিন দিল, চমৎকার কাজ। সেকেন্ড টাইম আসলো, আবার সে মজা করে ডক্সিসাইক্লিন দিল, কারণ এর আগে ডক্সিসাইক্লিনে কাজ করছে, হ্যাঁ এবারও ভালো হয়ে গেছে। থার্ড টাইম আসলো না, আর কাজ করে না। ডক্সিসাইক্লিন আগে 5 দিনে কাজ করছে, এখন 10 দিন সে তবু কাজ করে না। মানে কি? যে ওই যে ব্যাকটেরিয়া গুলা ও শিখে গেছে, ওরা ওই অ্যান্টিবায়োটিকের প্রতি একটা রেজিস্ট্যান্স ডেভেলপ করে ফেলছে। বলে অ্যান্টিবায়োটিক আছে, তা সত্ত্বেও সে ব্যাকটেরিয়ার উপর কোনো কাজ করতে পারে না। তো এই যে ডায়াবেটিসের ক্ষেত্রে ইনসুলিন রেজিস্ট্যান্সটা এইভাবে ডেভেলপ করে ইন মাসল সেলস।
এটা হলো টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস। আজ এর পার্থক্য আমরা পরে বলবো। আরেকটা আছে সেকেন্ডারি ডায়াবেটিস। এটা আবার কি? সেকেন্ডারি ডায়াবেটিস এটা হলো যে যে কোনো রোগের ফলে প্যানক্রিয়াসটাই নষ্ট হয়ে গেছে, মানে আইটাস অফ ল্যাঙ্গারেন্স না, প্যানক্রিয়াসের কোষ তার দেখা গেল যে ফাইব্রোসিস হয়ে গেছে। কি কারণ হতে পারে? যে যদি তার প্যানক্রিয়াটাইটিস হয়েছে, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, প্যানক্রিয়াসের ক্রনিক প্রদাহ কোনো কারণে, অথবা নিওপ্লাজম তার মধ্যে টিউমার হয়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে, তার ফাইব্রোসিস হয়ে গেছে, তাহলে কি হবে? প্যানক্রিয়াসের মনে করেন যে 1 কেজি প্যানক্রিয়াস, তার মধ্যে 1 কেজি 800 গ্রামেই 800 গ্রামেই নষ্ট হয়ে গেছে, 200 গ্রাম মাত্র আছে। তো 200 গ্রামের মধ্যে কতটুকু আর আপনার আইলেটস অফ ল্যাঙ্গারেন্স থাকবে? কাজে তার ডায়াবেটিস হবে। এটা হলো সেকেন্ডারি ডায়াবেটিস। আচ্ছা, অথবা যে শরীরের মধ্যে অনেকগুলো হরমোন আছে, ইনসুলিন তো একা হরমোন, আরো হরমোন আছে, কতগুলো হরমোন আছে, এরা ইনসুলিনের প্রতি অ্যান্টাগনিস্টিক, আমরা যেটা বলি অ্যান্টিডোট হোমিওপ্যাথির ভাষায়। যে এই হরমোন যদি শরীরে বেশি হয় তাহলে ইনসুলিনের অ্যাকশনকে অ্যান্টিডোট করে ফেলে। এই ধরনের হরমোন যদি শরীরে বেশি তৈরি হয়ে যায়, কি হইতে পারে? যেমন একটা হলো যে গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন যদি বেশি হয় শরীরে, মনে করেন গ্রোথ হরমোন যেখান থেকে তৈরি হয় সে পিটুইটারি গ্ল্যান্ড থেকে, পিটুইটারি গ্ল্যান্ডের একটা টিউমার হয়ে গেল, এডিনোমা হয়ে গেল, তাহলে এখান থেকে বেশি বেশি গ্রোথ হরমোন তৈরি হবে। গ্রোথ হরমোন তৈরি হলে আপনি বুঝবেন কি করে? গ্রোথ হরমোনের সিমটম হলো অ্যাক্রোমেগালি। মানে কি? গ্রোথ হরমোনে হাতগুলা বড় হয়ে যায়, মোটা, আঙ্গুলগুলা দেখবেন গালিবারের মতো আঙ্গুল হয়ে গেছে। এই যে চোয়ালটা, এই থুতনি বা চোয়াল, আন্দ্রেজা জায়ান্ট আছে না, এই যে বক্সিং খেলে, যে কি বলে এটার নাম, কি বলে এটাকে, যাই হোক, ওই যে পালোয়ান, তার যে এই ধরনের চোয়াল হয়তো, বড় বড় চোয়াল, বড় বড় আঙ্গুল, এটা হলো অ্যাক্রোমেগালি রোগীদের হয়। আছে, আমার কাছে রোগী আছে, বড় বড় আঙ্গুল, একদম ডেন্টাল সার্জন একজন। আচ্ছা, তাইলে তার যদি গ্রোথ হরমোন শরীরে বেশি হয়, এই গ্রোথ হরমোন এই যে তার ইনসুলিনকে অ্যান্টিডোট করে ফেলবে, ফলে দেখা যাবে যার অ্যাক্রোমেগালি আছে তার ডায়াবেটিস আছে। ঠিক আছে? অথবা মনে করেন কেউ থাইরোটক্সিকোসিস হয়ে গেছে। আমরা যে থাইরয়েড গ্ল্যান্ডটা, এটা কিন্তু 2 ধরনের রোগ হয়, একটা হলো হাইপোথাইরয়েড, আর একটা হলো হাইপার থাইরয়েড। হাইপোথাইরয়েড মানে তার থাইরয়েড হরমোন নিঃসৃত হয় কম, আর হাইপার থাইরয়েড হইলো তার থাইরয়েড হরমোন নিঃসৃত হয় বেশি। যার হাইপার থাইরয়েড, ওই থাইরয়েড হরমোন ইনসুলিনকে অ্যান্টিডোট করে ফেলে। তাইলে কি দাঁড়ালো? যে যদি কোনো শরীর রোগ হয় যেখান থেকে ইনসুলিনকে অ্যান্টিডোট করে এমন হরমোন বেশি বেশি তৈরি হয়, তাইলে এই রোগীর ডায়াবেটিস হবে, এবং এটাকে বলে সেকেন্ডারি ডায়াবেটিস। এবং আরেকটা হলো ড্রাগ ইনডিউস, ওষুধের দ্বারা। কিভাবে হতে পারে? মনে করেন একটা হলো কর্টিকোস্টেরয়েড। স্টেরয়েড যদি বেশি বেশি খায়, এটা কারা খায়? এটা কিন্তু এলোপ্যাথিক ডাক্তাররাই দেয় বেশি, আর দোষ হয় হোমিওপ্যাথিক ডাক্তারের। আমার যদি, জানি না কোয়েশন আছে, দেখতে পাচ্ছি না, আমার একজন বন্ধু বড় এলোপ্যাথিক ডাক্তার, তিনি বেশ বিপদ পরে আমার কাছে আসছেন। আমি বললাম, দোস্ত, তোমার কাছে আমি চিকিৎসা নিতে চাই, আসো দেই চিকিৎসা তোমাকে। উনি আমার চিকিৎসা নিয়ে, ওনার জয়েন্ট গুলা খুব একদম, এটা একটা বিশেষ ধরনের আর্থ্রাইটিস, জয়েন্ট গুলা একদম ওনার অকেজো হয়ে যাচ্ছিল, এমন অবস্থা। ওনাকে আমি খুব যত্ন করে ওনাকে চিকিৎসা করলাম। 2 মাস পরে বললেন যে আমার তো হাত টাত গুলো অনেক ইজি হয়ে গেছে, খুব ধন্যবাদ দিলেন। আমার জন্য একটা আড়ং থেকে একটা সুন্দর শার্ট কিনে নিয়ে আসলেন। বলে, তুমি তো কি বলে ফি নিচ্ছ না,
এটা তুমি যদি গ্রহণ করো। তবে আমার ওয়াইফ বললো, ওনার ওয়াইফও ডাক্তার, বলে দেখো তোমার বন্ধু না, তুমি তো হোমিওপ্যাথ, স্টেরয়েড দিছে কিনা তোমাকে দেখো। দেখেন আমার মনটা খুব খারাপ হয়ে গেল যে বেটা তোমাকে আমি এত যত্ন করে চিকিৎসা করলাম, তুমি কত এলোপ্যাথিক ওষুধ নিজেও খেয়েছো, অন্যের কাছ থেকে খেয়েছো, কিচ্ছু হচ্ছিল না। দেখেন সে সন্দেহ প্রকাশ করছে। তা আমি বলছি না তোমাকে আমি স্টেরয়েড দেইনি, তুমি আচ্ছা বলে আমি তোমাকে বিশ্বাস করি। আমি জাস্ট আমার ওয়াইফ বলছিল তোমাকে জিজ্ঞেস করার জন্য, আমি বললাম আমি স্টেরয়েড দেইনি, স্টেরয়েড দেই না। কয় না শুনছি আমরা যে হোমিওপ্যাথি ডাক্তার নাকি স্টেরয়েড দেয়। এখন দেখেন আমরা আগে আত্মসমালোচনা করার দরকার, আসলে কিন্তু আমাদের অনেক হোমিওপ্যাথিক ডাক্তার দেয়। এই যে যারা বলে যে 72 ঘন্টায় ফলাফল, বেটা তোমার এজমা হয়েছে আসেন আমার কাছে, 72 ঘন্টায় এজমাকে একদম পানি করে দেব। কি বলে আর্থ্রাইটিস হয়েছে, মাছ হয়েছে, আসেন 72 ঘন্টায় ফলাফল। এভাবে দেখবেন আপনি যারা অ্যাডভার্টাইজ করে, ভাই আপনি কত বড় হোমিওপ্যাথিক ডাক্তার বলেন তো, এটা দীর্ঘদিনে এজমা রুগী 72 ঘন্টায় আপনি একদম পানি করে দিবেন, এই যে পানি করে দিলেন হোমিওপ্যাথি আর কেউ আমরা শিখি নেই। এত আপনি গ্যারান্টিতে হোমিওপ্যাথি চিকিৎসা করা যায়? কত রোগী আমাদের ভালো হয়, কত রোগী আবার ভালো হয় না। গ্যারান্টি দেওয়া অনেক কিছু সবটাই আমি ভালো করে বলবো, ওরা নিশ্চিত ভাবে স্টেরয়েড দেয়। এরা কুলাঙ্গার, এরা হোমিওপ্যাথি ডাক্তার না। যারা স্টেরয়েড দেয় ইন দ্য নেম অফ হোমিওপ্যাথি এরা কুলাঙ্গার এবং আছেন, এই ভাইরা আছেন। বিদায় দেখেন আমাদের বদনাম হয়। দেখেন এই যে যারা এলোপ্যাথরা বদনাম করে, কিছু তো আমাদের দোষ আছে, আবার কিছু আবার ওরা হিংসা মনোবৃত্তির থেকেও এলোপ্যাথরাও অনেক সময় তাদের হিংসার থেকে তারা পারছে না, হোমিওপ্যাথি ডাক্তার পেরে ফেলছে, এই ধরনের কথা নেই। যাই হোক, এই যে বললাম দেখেন আমার বন্ধুই আমাকে সন্দেহ প্রকাশ করছে। তো এই যে ড্রাগ ইনডিউসড ডায়াবেটিস, এখন এলোপ্যাথিক ডাক্তার দেখা যায় যার মনে করেন আর্থ্রাইটিস হয়েছে, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস, ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমা, হ্যাঁ, তারপরে আপনার নিউরোলজিক্যাল আরো অনেক রোগ আছে যেখানে বুড়ি বুড়ি স্টেরয়েড দিতে হয়, এবং তারা দেন। এবং বেশি স্টেরয়েড দিলে যা হয় যে মুখটা তুমি ফুলে গেছে রোগীর একেবারে, এবং একই সাথে ওই স্টেরয়েডে ওই লোকের ডায়াবেটিস নিয়ে আসবে। আগে ডায়াবেটিস ছিল, তার ডায়াবেটিস হবে। তাহলে এইগুলো হলো সেকেন্ডারি ডায়াবেটিস। দেখেন এখানে ইনসুলিন আইলেস ও ল্যাঙ্গারহ্যান্সের কোনো দোষ নেই, এটা হলো সেকেন্ডারি ডায়াবেটিস। আরেকটা হলো কি গেস্টেশনাল ডায়াবেটিস, মানে কি যে মহিলার ডায়াবেটিস জীবনেও ছিল না, এই কি প্রেগনেন্ট হলো, তার 1 মাস পরে দেখা গেলো তার ডায়াবেটিস হয়ে গেছে, এবং পুরো প্রেগনেন্সি পর্যন্ত তার ডায়াবেটিস থাকবে। এবং যদি তার চিকিৎসা উপযুক্ত চিকিৎসা না করে, ক্ষতিটা কি হবে জানেন? ঝামেলাটা হয়ে যাবে তার বাচ্চাটা বিশাল সাইজের হয়ে যাবে। সাধারণত আমাদের দেশের বাচ্চা অ্যারাউন্ড 3 কেজি আমরা ধরি, 2.5 কেজি হয়, 3 কেজি হয়, 3.5 কেজি। ডায়াবেটিসের বাচ্চা হয়ে যাবে 5 কেজি, এবং এত বড় বাচ্চা যে একদম বের হবে না, পেট কেটে বের করতে হবে তাকে সিজারিয়ান করে। এবং শুধু তা না, এত বড় বাচ্চা মানে সে পালন হয়ে পারিল না, কিন্তু সে থাকবে অত্যন্ত দুর্বল, তার স্বাস্থ্য মারাও যেতে পারে। এই জন্য কোন মহিলা যদি প্রেগনেন্ট অবস্থায় ডায়াবেটিস হয়, তার সুচিকিৎসার দরকার ডায়াবেটিসের, নতুবা বাচ্চার পর সমস্যা হয়ে যাবে। আচ্ছা, তাইলে আমরা প্রশ্ন করি যে কেন হয় ডায়াবেটিস এ সময়? তার আগে ছিল না, ডায়াবেটিস হইলো আবার ডায়াবেটিস নাই, আর কি বলে প্রেগনেন্সিও শেষ, বাচ্চা ডেলিভারি হলো ডায়াবেটিসও নাই। ঘটনাটা কি? ঘটনাটা হলো যে বাচ্চা যখন পেটে জন্ম নেয়, একটা মায়ের প্লাসেন্টা, আমরা সবাই জানি গর্ভফুল তৈরি হয়। এই প্লাসেন্টা থেকে অনেক হরমোন তৈরি হয় এই বাচ্চার কারণে, বাচ্চাকে বাঁচিয়ে রাখার জন্য। ওই হরমোনগুলো, প্লাসেন্টার হরমোনগুলো হলো অ্যান্টিডোটাল টু ইনসুলিন। এরা ইনসুলিনের ক্ষমতা নষ্ট করে দেয়, বলে ওই মহিলা ডায়াবেটিস হয়ে যাবে। তার ইনসুলিন আছে, কিন্তু তার গর্ভফুল থেকে নিঃসৃত হরমোনের কারণে তার ইনসুলিন অ্যান্টিডোটাল হয়ে যায়, এবং তার
গেস্টেশনাল ডায়াবেটিস দেখা দেবে। আবার যখন ডেলিভারি হয়ে গেল, গর্ভফুল বের হয়ে গেল, দেখা গেল যে 2 দিন পরেই তার আপনার ব্লাডের গ্লুকোজ লেভেল একদম নর্মাল। এটা বলে গেস্টেশনাল ডায়াবেটিস। তবে বলি আপনাদেরকে, গেস্টেশনাল ডায়াবেটিসের একটা অংশ আবার বাচ্চা হওয়ার পরেও কন্টিনিউ করে। কিছু আছে বাচ্চা হওয়ার সাথে সাথে কমে যায়, কিছু আছে আবার কন্টিনিউ করে। এবং যাদের যাদের বারে বারে গেস্টেশনাল ডায়াবেটিস যে মহিলাদের হয়, দেখা গেল যে এরা একটা সময় গিয়ে আসলেও পার্মানেন্ট ডায়াবেটিসে ভুগতে থাকে। তাইলে এই হলো ডায়াবেটিসের শ্রেণী বিভাগ: টাইপ 1, টাইপ 2, সেকেন্ডারি ডায়াবেটিস এবং গেস্টেশনাল ডায়াবেটিস। আমরা এগুলো বলেই ফেলছি। এখানে শুধু একটা জিনিস দেখেন যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের যদি more than 70% বি সেল নষ্ট হয়ে যায়, তাইলে টাইপ 1 ডায়াবেটিস হয়। দেখেন 50% নষ্ট হইলেও 50% শরীরকে চালিয়ে রাখতে পারে, কিন্তু মোর দেন 70% হয়ে গেলে তখন ডায়াবেটিস দেখা দেয়। আচ্ছা, আরেকটা আসি, আমরা আরেকটা কথা বলি যে ডায়াবেটিস, টাইপ 1 ডায়াবেটিস কেন হয়। আমি এর আগে বলছি যে ছোটবেলায় যদি তার কোনো ভাইরাল ইনফেকশন হয়, ভাইরাল ইনফেকশন, মাম্পস, রুবেলা, এই ধরনের, তাদের মাম্পস হয়, রুবেলা মানে মিজিলস হয়, এর বিরুদ্ধে শরীর অ্যান্টিবডি তৈরি করে। ওই অ্যান্টিবডি অনেক সময় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সেলগুলোকে নষ্ট করে দেয় এবং তার জন্য টাইপ 1 ডায়াবেটিস হয়ে যায়। এবং আরেকটা ফ্যাক্টর আছে, সবাই একটু খেয়াল রাখবেন, এটাকে বলে বোভাইন সেরাম অ্যালবুমিন অফ কাউজ মিল্ক। কোন বাচ্চাদের গরুর দুধে এখানে একটা অ্যান্টিবডি মতো কাজ করে, একটা জিনিস আছে যেটা তার প্যানক্রিয়াসকে নষ্ট করে, প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সকে নষ্ট করে। এই জন্য আর্লি বসে এদের ডায়াবেটিস মানে ডেভেলপ করে। এর জন্য এটা একটু খেয়াল রাখবেন যে বাচ্চাদের, সব বাচ্চাদের গরুর দুধ সহ্য হয় না। যার সহ্য হয়তো হলো, যার সহ্য হয় না তাকে অল্টারনেটিভ দিতে হবে। ধন্যবাদ। আচ্ছা, আমরা একটু বলি, আমরা ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিসের এখানে একটু একটা জিনিস বলে আর কি, এদের যাদের টাইপ 1 ডায়াবেটিস হয় এরা সাধারণত অন্য কোনো রোগ এর সাথে অ্যাসোসিয়েটেড থাকে না, জাস্ট ডায়াবেটিস। আর যাদের টাইপ 2 ডায়াবেটিস হয় এদের সাথে আরো এক গুচ্ছ রোগ থাকে। কি কি রোগ সেগুলো? এগুলো বলে মেডিকেলের ভাষায় কোমরবিডিটিস, মানে সহগামী রোগ। এগুলো একটা হলো ব্লাড প্রেশার। যাদের টাইপ 2 ডায়াবেটিস হয় এদের দেখবেন বেশিরভাগের উচ্চ রক্তচাপে ভোগে। এক, ডিসলিপিডেমিয়া, মানে তার রক্তে কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড, এই চর্বির আধিক্য, এবং এই আধিক্যের ফলে কার্ডিওভাস্কুলার ডিজিজ। দেখা গেল ডায়াবেটিস আছে, তার হার্টেরও রোগ আছে, তার ডায়াবেটিস আছে, তার কিডনিরও রোগ আছে। তো এবং তারা ওবেসিটি হয়, তারা খুব স্থূলতায় ভোগে। তো এটা হলো টাইপ 2 ডায়াবেটিসের সাথে এইসব একগুচ্ছ রোগ থাকে। ইউজুয়ালি টাইপ 1-এ এগুলো থাকে না। এখন আমরা একটু আসি হাউ ডায়াবেটিস প্রেজেন্টস। ডায়াবেটিস কিভাবে নিজেকে ধরা দেয় ডাক্তারের কাছে, ডায়াবেটিস রোগীকে কিভাবে চেনা যায়, কিভাবে তার মাঝে ডায়াবেটিসটা প্রকাশ পায়। এবার আমরা যদি বলি ডায়াবেটিস কিভাবে প্রকাশ পায়, একটা হলো একদম অ্যাসিম্পটোমেটিক, রোগীর কোনো লক্ষণই নেই, সে সম্পূর্ণ সুস্থ মানুষ, গেছিল সে ডাক্তারের কাছে, ডাক্তার অন্য কারণে তার পেশাবটা পরীক্ষা করতে দিছে, হয়তো তার পেশাবে জ্বালাপোড়া আছে, সে হয়তো বাতের রোগী বা সামথিং, তার পেশাব দিতে গেছে, দেখা গেল তার মধ্যে গ্লুকোজ একেবারে 3+। যেহেতু গ্লুকোজ 3+, ডাক্তারের নিশ্চয়ই তো তার ব্লাড সুগার করবে, ফাস্টিং ব্লাড সুগার বা র্যান্ডম ব্লাড সুগার করে, দেখা গেল ভেরি হাই, তার দেখা গেল যে 21, যেখানে 7 মিলিমল হওয়ার কথা তার লেভেল 21, তার হাই ডায়াবেটিস।
তাইলে একটা হতে পারে লক্ষণবিহীন পেশেন্ট, অ্যাসিম্পটোমেটিক, কিন্তু অন্য কারণে পরীক্ষা করতে গিয়ে সে ডিটেক্টেড হলো, এক। দ্বিতীয় হলো যে কোনো আগে ডায়াবেটিস কখনো ছিল না, কিন্তু সে খুব সিরিয়াস কিছু অসুখে অসুস্থ হয়ে গেল, তার অসুখের একটা স্ট্রেস। কি রোগ হইতে পারে তার? মনে করেন তার সিভিয়ার ইনফেকশন, তার হেভি নিউমোনিয়া হয়ে গেল, তার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়ে গেল, তার পেরিটোনাইটিস হয়ে গেল, তার সেপসিস হয়ে গেল। সিভিয়ার ইনফেকশন হওয়ার ফলে এই যে এই স্ট্রেসের ফলে তার আগে যে ব্লাড সুগার লেভেলটা ছিল এটা আরো বেড়ে যাবে এখন, এবং তখন এটা ডাক্তারের কাছে ধরা পড়বে। তাহলে যদি কোনো সিভিয়ার ডিজিজ বা স্ট্রেসে ভোগে, সেই কারণেও তার এটা ধরা পড়বে, আগে ধরা পড়ে নাই। আরেকটা হলো কিছু ইমার্জেন্সি নেই এরা আসে, ডায়াবেটিস কেউ জানতো না, কিন্তু দেখা গেল সে অজ্ঞান হয়ে গেছে, তাকে চেংদোলা করে হাসপাতালে বা ক্লিনিকে নিয়ে আসলো, কি ব্যাপার অজ্ঞান হয়ে আছে। দেখেন, এটা কিন্তু এলোপ্যাথি ডাক্তারদের ট্রেনিং দেওয়া হয় যে হাউ ক্যান ইউ ডিল উইথ এ কোমাটোস পেশেন্ট। তুমি ইমার্জেন্সিতে বসে আছো, ইমার্জেন্সি মেডিকেল ডাক্তার, তুমি একটা অজ্ঞান রোগী আসলো, হন কি তুমি এটা কিভাবে কি করো? তো ধরে তো আপনি আর কি চিকিৎসা দিবেন, আগে তো বুঝতে হবে তো, তাহলে কি বোঝা, এটা আরেকদিন আমরা আলোচনা করতে পারি। ইম্পর্টেন্ট। দেখেন, আমরা হোমিওপ্যাথিক ডাক্তারের কাছেও এভাবে আসতে পারে। একজন হোমিওপ্যাথিক ডাক্তার এখন ধরেন আমাদের দেশে সরকারি চাকরি পাচ্ছে, হ্যাঁ, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার হিসাবে বিভিন্ন জায়গায় পোস্টিং হচ্ছে, তার ওইসব ভাষা তো তার ডিউটি করবে, আপনার আসতে পারে। আমি এখন গ্রামে 4 দিন কি বলে প্র্যাকটিস করি, আমার কাছে বহু রোগী এমন আসে, দেখা গেল যেন ধরে ধরে নিয়ে আসলে এখানে অজ্ঞান। এর মাঝে অজ্ঞান হওয়ার আরো কারণ আছে, এর মাঝে একটা হলো ডায়াবেটিক কমা। ডায়াবেটিস জনিত কারণে উচ্চ কি বলবো মানে গ্লুকোজ, রক্তে গ্লুকোজ অনেক হাই, এই কারণে সে কমাটোস হয়ে গেছে। এবং তার যেসব পরীক্ষা সাধারণত কমাটোস পেশেন্ট করতে হয়, এর মাঝে একটা হলো ইউরিন টেস্ট করতে হয় এবং র্যান্ডম ব্লাড সুগার করতে হয়। এই রুটিন টেস্টে দেখা গেল যে তার ডায়াবেটিস ধরা পড়লো। তাইলে এইভাবে ডায়াবেটিসের পেশেন্ট আসতে পারে আপনার কাছে অপরিচিত হিসাবে, মানে কি বলবো ছদ্মবেশ ধরে আসতে পারে। আবার কিছু ডায়াবেটিক রোগী আপনার কাছে আসবে একদম ডায়াবেটিসের টিপিক্যাল সিমটম নিয়ে। তাহলে ডায়াবেটিসের টিপিক্যাল সিমটম বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি। এইগুলো হলে আপনি শিওর, আপনি সন্দেহ করবেন যে হ্যাঁ বেটা ডায়াবেটিস আছে, তাহলে তার পরীক্ষা করো, তার একটা RBS করো বা পেশাব টেস্ট করো। তাহলে তার ডায়াবেটিসের টিপিক্যাল ক্যারেক্টারিস্টিক সিমটম, চরিত্রগত লক্ষণ বর্ণনা করো। 1 নম্বরে হলো সে থার্স্ট উইথ ড্রাই মাউথ, তার বেশি বেশি তৃষ্ণা লাগবে তার, এবং মুখটা শুকিয়ে যাবে। এটাকে বলে পলিডিপসিয়া, মেডিকেলের ভাষায় বলে পলিডিপসিয়া, মানে অতি আপনার পিপাসা। আমরা যেন হোমিওপ্যাথিতে বলি আনকনসিয়েবল থার্স্ট আর্সেনিকের, হ্যাঁ, বা ব্রাউনিয়ার মনে করেন আনকনসিয়েবল থার্স্ট। তো এরও বারে বারে পিপাসা লাগবে, মুখটা শুকিয়ে যাবে। যেহেতু বারে বারে পানি খায়, তার হবে পলিউরিয়া, বারে বারে পেশাবও যায়, কত্তার পরে পরে দেখা গেল যে বাথরুমে দৌড়ায়। নকচুরিয়া, রাত্রিতে পেশাব, রাত্রে ঘুম থেকে উঠে তার 2-3 বার, নাহলে পোষায় না, গিয়ে পেশাব করতে হয়। কি ব্যাপার, এত পেশাব করে কেন, এত পানি খায় কেন? এই দেখেন আপনার সন্দেহ তৈরি হয়ে যাবে। এগুলো হলো ডায়াবেটিসের ক্যারেক্টারিস্টিক লক্ষণ। আসলে তার টায়ার্ডনেস বা ফ্যাটিক, সে আগে খুব শক্তিশালী ছিল, এখন অল্পতেই হাঁপাই যায়, অল্পতেই টায়ার্ড হয়ে যায়। এবং তার রিসেন্ট ওয়েট লস একটা খুব ইম্পর্টেন্ট লক্ষণ, যে তার এই গত 2 মাসে 10 কেজি ওজন কমে গেছে। যদি এমন কথা বলে যে আমার 2 মাসে 10 কেজি ওজন কমে গেছে, এটা ডায়াবেটিসের লক্ষণ। এই প্রসঙ্গে একটা বলে রাখি যে কোন রোগের যদি দেখে এটা এলোপ্যাথিক ডাক্তারদের বা মেডিকেল স্টুডেন্টদের পরীক্ষায় ধরে যে বলতো রিসেন্ট ওয়েট লস বা সাডেন ওয়েট লসের
চারটা কারণ বর্ণনা করো। এর আসলে চারটা কারণ ধরে। একটা হলো এই যে ডায়াবেটিস, রিসেন্ট সাডেন ওয়েট লস, এটা হলো ডায়াবেটিসের কারণে। 2 নম্বর হলো হাইপার থাইরয়েড, ওই যে আগে বললাম হাইপার থাইরয়েডের কারণে, থাইরয়েডক্সিকোসিস। 3 নম্বর হলো ক্যান্সার। একটা মানুষ ক্যান্সার ধরা পড়ে নাই, ভিতরে ক্যান্সার আছে তার, দেখা হলো যে ধুমসে তার ওয়েট লস হয়ে যাচ্ছে। এবং 4th হলো পুষ্টিজনিত কারণে, একজনের পুষ্টি নাই, গরিব, তার কোনো প্রোটিন খাইতে পারে না, তার ওজন কমে যাচ্ছে। তাহলে একটা কারণ হলো ডায়াবেটিস, রিসেন্ট সাডেন ওয়েট লস। একটা হলো তার ব্লাডিং ও ভিশন, তার দৃষ্টির অস্পষ্টতা। কেন হয়? ওই যে ডায়াবেটিসের রোগীদের বেশি ক্যাটারেক্ট হয়, তার লেন্সটা শক্ত হয়ে যায়, ক্যাটারেক্ট হয়ে যায়, এই জন্য তার দৃষ্টি অস্পষ্টতা এসে যায়। প্লুরাইটাস ভালভি, যদি মহিলা হয় তার ভেজাইনা এবং ভালভাতে খুব ইচিং হবে বেশি বেশি। এবং রিকারেন্ট মাল্টিপল বয়েলস, মানে সারা শরীরে ফুরা হচ্ছে ফুসফুরি হচ্ছে। বলে আমার তো আগে এমন ছিল না, এই দেখেন আমার পাশার মাঝে 3টা ফোড়া হয়েছে, এই ডাইন পায়ের মাঝে একটা কার্বাঙ্কুল হয়েছে, আবার এই গায়ের মাঝেও প্রায় দেখা যায় আমার 20 ফোড়া দেখা দেয়। এটাও ডায়াবেটিসের লক্ষণ। এরকম যদি কেউ হয় তাহলে তাকে তার ব্লাড সুগার পরীক্ষা করবেন। আর কি হয় তার পলিফেজিয়া, হাইপারফেজিয়া, মানে কি? ফেজিয়া মানে ক্ষুধা, পলি মানে বারে বারে ক্ষুধা, এ খেলো আবার খাইতে চায়। হাইপারফেজিয়া অনেক ক্ষুধা, অনেক বেশি খেতে চায়। আমরা যেমন হোমিওপ্যাথিক ওষুধ আছে আমাদের, আইওডিএম ফর এক্সাম্পল, আইওডিএম যত খায় আরো খাইতে চায়, খাওয়ার পরে আবার খেতে চায়, ক্ষুধা তার আর মানে মিঠে না খেয়ে। এটা ডায়াবেটিসের লক্ষণ, পলিফেজিয়া, হাইপারফেজিয়া, বারে বারে এবং বেশি বেশি ক্ষুধা। প্রেডিলেকশন ফর সুইট ফুড, সে ওই ডায়াবেটিস, আমরা টিউবারকুলার পেশেন্ট ডায়াবেটিসকে আমরা বলি টিউবারকুলার মাইজেমের পেশেন্ট। টিউবারকুলার মাইজেমের লক্ষণ কি? যে জিনিসে তার ক্ষতি ওইটাই বেশি খেতে চায়। তো ডায়াবেটিসও তাই হয়, দেখেন প্রেডিলেকশন ফর সুইট ফুড, তার মিষ্টি খেলে তার বাড়বে অসুখ, ওইটাই সে খেতে চায়। এবং প্রায় দেখবেন যদি ডায়াবেটিস রোগী আপনার হয়, দেখবেন ওরা বলবো যে মিষ্টি ডিজায়ার আছে, মিষ্টি পছন্দ করে, ওইভাবে খাই না কিন্তু খুব পছন্দ আছে। আচ্ছা, তার মুড চেঞ্জ যখন আর একটু বেড়ে যায়, ডায়াবেটিসটা আর একটু দীর্ঘদিন হয়ে যায়, তখন তার মেন্টাল চেঞ্জ আসতে থাকে। এর মধ্যে একটু হলো মুড চেঞ্জ, পালসিটিলার মতো দেখা গেলো যে এই এখন ভালো এখন খারাপ, প্রায় দেখা যায় মেজাজটা খারাপ হয়ে যায়, আবার একটু ঘরে আবার ভালো হয়ে যায়, মুড চেঞ্জ হবে। ইরিটেবিলিটি, এরা মেজাজটা খিটখিটে, আগে ছিল না এতটা, এখন দেখা গেলো মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে। এবং অ্যাপেথি, আরো গভীরে যায়, অ্যাপেথি, বোকা শোকা হয়ে যাচ্ছে, আশেপাশে কি হচ্ছে কোনো খোঁজ খবরই রাখে না, অ্যাসিড ফসের রোগীর মতো। হ্যাঁ, তার ইনডিফারেন্স টু সারাউন্ডিংস। এইগুলো হলো ডায়াবেটিসের, আপনি একজন লিখে রাখতে পারেন, ডায়াবেটিসের একটা ক্যারেক্টারিস্টিক লক্ষণ এগুলা। এই রোগী যদি আপনার কাছে এই ধরনের লক্ষণ নিয়ে আসে, এরপরে ডায়াবেটিস আপনার মাথায় আসে না, তাহলে সারছে, এটা তো আপনার ডাক্তারই না। এগুলো হলেই, এই যতগুলো বললাম আমি এখানে, যদি একটা গ্রুপ অফ সিমটম আপনার কাছে আসে, আপনি কিন্তু তার ডায়াবেটিস টেস্ট করাবেন। কি টেস্ট? সুগার টেস্ট, এটা আরবিএস করান, র্যান্ডম ব্লাড সুগার ফিনিশ, আপনি ধরে বলবেন। আচ্ছা, এখন আমরা একটা রোগীর ডায়াবেটিস সাসপেক্ট করলাম, ওই যে বারে বারে বেশি খায়, আবার ওজন কমে যাচ্ছে, আবার এটা সেটা যা যা বললাম, সাসপেক্ট করলাম তার বোধহয় ডায়াবেটিস। তাহলে আমি কিভাবে এটা ডায়াগনোসিস করবো, কিভাবে কনফার্ম করবো? একটা সিম্পল একটা টেস্ট দিয়ে। এলোপ্যাথিক ডাক্তারকে পরীক্ষায় ধরে যে বাবু তুমি বলো তো, সিম্পল একটা টেস্ট দিবা, তুমি ডায়াবেটিস কনফার্ম করে ফেলবা, বলো কি দিবা? এটা হলো আরবিএস। আরবিএস মানে র্যান্ডম ব্লাড সুগার। র্যান্ডম ব্লাড সুগার মানে যে ও বেটা খেয়েছে আরো আগে, মানে খালি পেটে না, খাওয়ার মানে যে কোনো একটা সময়, যে এখন আসলো চলো এখনই টেস্ট করে নাও, এটা বলে র্যান্ডম ব্লাড সুগার। এই র্যান্ডম ব্লাড সুগার যদি কেউ 11-র উপরে থাকে, একেবারে আপনি কি বলে এটার নাম,
জুডিশিয়াল স্টাম্পে লিখে দিবেন যে ভাই আপনার ডায়াবেটিস। এটা একটা সিঙ্গেল টেস্ট এবং এটা কনফার্ম যে কেউ ডায়াবেটিস। আপনি চিন্তা করলেন হলো ভাই আমার তো বুঝতে পারছেন ডায়াবেটিস কিনা, আপনার তো ডাক্তার একটা টেস্ট দেন তো, এটা আমি বোঝার চেষ্টা করি। ওই আপনি দিবেন একটা আরবিএস, এটা 11-এর বেশি হলে ডায়াবেটিস কনফার্ম। আচ্ছা, এখন 11-এর নিচে যদিও তাই লিখি সেটা আমরা পড়ে আসতেছি। আচ্ছা, এখন দেখা গেল একটা রোগীর 11-এর কম, যে কনফিউশনে বললেন যে এটা তো 11 না, সে বলতেছে 9, 8.5, তাহলে এটা ডায়াবেটিস কিনা। যদি 11-এর কম হয় তাহলে আপনি কনফিউশনে পড়লে ইউ উইল হ্যাভ টু কনফার্ম। কিভাবে কনফার্ম করবেন? এই টেস্টের নাম হলো ওজিটিটি, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। হ্যাঁ, মুখে গ্লুকোজ খাইয়ে যে টেস্ট করা এই জিনিস, এটা হলো একদম একদম কনফার্ম টেস্ট। এটা কিভাবে করতে হয় আমরা একটু জেনে নেই। এটা করতে হয়, আমরা উল্টা পিঠে দেখে নেই। এই রোগীকে আপনি 3 দিন বলবেন যে বাবা তুমি যা মনে চায় খাও, কার্বোহাইড্রেট, ভাত বেশি করে খাও, রুটি খাও, পরোটা খাও, কোনো সমস্যা নাই, হেভি খাও, একদম ফ্রি, তুমি যতটুকু খাইতে পারো। তাহলে আনরেস্ট্রিক্টেড কার্বোহাইড্রেট ডায়েট ফর 3 days, 3 দিন সে খাবে তার মন ইচ্ছা মতে। কিন্তু যেদিন টেস্ট করবে এর আগের রাত্রে ওভারনাইট ফাস্টিং, এই রাতে খাবে না সে। আবার সকালে সে ডাক্তারের কাছে যাবে বা ক্লিনিকে যাবে, গিয়ে তার একটা স্যাম্পল, ব্লাডের স্যাম্পল দেবে, এটাকে বলে ফাস্টিং ব্লাড সুগার। তারপরে তাকে ওই ডাক্তার 75 গ্রাম গ্লুকোজ 250 ml পানির মাঝে গুলিয়া, এটা আছে তাদের কাছে বানানো, বলে এটা আপনার খান দেখি। এটা খেয়ে 2 ঘন্টা বসে থাকি, যান আউটডোরে গিয়ে বসে থাকেন 2 ঘন্টা। এটা হলো আইডিয়াল। কিন্তু আজকাল ক্লিনিক গুলা ও ব্যাটারি ওগুলা বানায়, কয় কি ব্লাডটা নিয়ে বলে যান গিয়ে নাস্তা খান, এ বাইরে গিয়ে পরোটা কোন স্ট্যান্ডার্ড পরোটা খাইলো, 2টা ডিম খাইলো, চাটা খেয়ে বলে 2 ঘন্টা পরে আসবেন। এটা করলে হবে, কিন্তু এটা করলে আইডিয়াল হবে না। এই জন্য আইডিয়াল হলো যে 75 গ্রাম গ্লুকোজ 250 ml পানির মাঝে দিয়ে এই শরবতটা খাবে সে, খেয়ে 2 ঘন্টা বসে থাকবে, 2 ঘন্টা পরে এসে আরেকটা স্যাম্পল দেবে। তাহলে একটু হলো ফাস্টিং ব্লাড সুগার, একটু হলো মানে আফটার ওই যে গ্লুকোজ স্যাম্পল। এখন যদি এই রোগীর ফাস্টিং ব্লাড সুগার 7-এর বেশি হয়, অবশ্যই ডায়াবেটিস লিখে দেওয়া যাবে একদম। ওজিটিটি করলেন আপনি, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, 2টা স্যাম্পল দিচ্ছেন, একটা হলো ফাস্টিং, একটা 2 ঘন্টা পরে গ্লুকোজ খাওয়ার। ফাস্টিং ব্লাড সুগার 7-এর বেশি বা 7, বাস ডায়াবেটিস, এর মাঝে ভুল নাই। আর 2 ঘন্টা পরে যে গ্লুকোজ, 2 ঘন্টা পরে রেজাল্টটা 11-এর উপরে, আর ভুল নাই, এরা ডায়াবেটিস। এখন হইলো সব তো দুনিয়াতে সোজা সোজা চলে না, পাকা চুরো আছে, কিছু আসলে যে না 7-এর উপরে না, একটু 7-এর একটু নিচে আছে। এখন মনে করলে তার 6.5 আছে, এটা কি বলবেন আপনি? 2 ঘন্টা পরে না 11 না, তার আছে 9, এটা কি বলবেন? কাজে এটার একটা রেঞ্জ আছে, যে যদি ফাস্টিং ব্লাড সুগার 6-এর বেশি 7-এর কম, মাঝামাঝি 6 থেকে 7-এর মাঝে আছে, অথবা 2 ঘন্টা পরে যে রেজাল্টটা এটা 8 এবং 11-এর মাঝে আছে, এই রোগীকে বলা হবে আইজিটি, ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স, অথবা প্রি ডায়াবেটিক। যে বাবু তোমার এই তো ডায়াবেটিস হইলো বললা, ডায়াবেটিস হয় নাই কিন্তু হইলো বললা, তোমার ডায়াবেটিসের যেমন বলেন আমরা মেনোপজ, প্রি মেনোপজ। এই যে মেনোপজ হলো মাসিক বন্ধ হয়ে যাবে, আর প্রি মেনোপজ হলো যে হলো ওই এখন দেখা গেল যে মাসিকটা একটু ইরেগুলার হচ্ছে, কম হচ্ছে, এই তো 6 মাস পরে বন্ধ হয়ে যাবে। তো এটা হইলো প্রি ডায়াবেটিক। কাজে যার প্রি ডায়াবেটিক মানে যার ফাস্টিং ব্লাড সুগার 6 থেকে 7-এর মাঝখানে, আর 2 ঘন্টা পরের সুগার 8 থেকে 11-এর মাঝখানে, এর এনাফ সতর্কতা
যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। ডায়েটের দিকে, এক্সারসাইজের দিকে, তার ডায়েট কন্ট্রোল করতে হবে, এক্সারসাইজ করতে হবে, যাতে করে সে ডায়াবেটিসের খাতার মাঝে তুমি একটু ধরে বলে দাও লেকচার। আচ্ছা, তাইলে ফোন করে নাও। তাইলে তাদের যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে যাতে সে ডায়াবেটিসের খাতায় নাম না লেখায়। আর যদি সে অসতর্কতা অবলম্বন না করে তাহলে ওই যে আইজিটি বা প্রি ডায়াবেটিক দেখা গেল যে 1 বছর পরে যে ডায়াবেটিসের খাতায় নাম লেখাই ফেলছে। ঠিক আছে। আচ্ছা, তাইলে আমরা ডায়াবেটিস টেস্ট করে আমরা শিখে ফেললাম যে কিভাবে আমরা ডায়াবেটিস টেস্ট করে আপনি শেষ করে নিচ্ছি। একটু দেখি আমি। আচ্ছা, আমি এই পৃষ্ঠাটা করে আমরা শেষ করব, আর 3-4 মিনিট লাগবে। যে ডায়াবেটিস আমরা বলছি টাইপ 1 এবং টাইপ 2 এর ডিফারেন্সটা কি করে বুঝবো একজন লোকের টাইপ 1 না টাইপ 2? তাহলে দেখেন, টাইপ 1 এর রোগী আমি কেন ভাগ করে দিয়েছি আপনাদের ইজি করে দেওয়ার জন্য। টাইপ 1 এর রোগী হবে 40 বছরের নিচে। 40 বছর মানে কি একবারে 5 বছর, 10 বছর, 12 বছরের বাচ্চা আসছে ডায়াবেটিস, তো কি বলবো? চোখ মুজে বলে দেবেন এটা হলো টাইপ 1 ডায়াবেটিস। একটা 15 বছরের মেয়ে, এই খালি মাসিক শুরু হয়েছে এবং সাথে ডায়াবেটিস আছে, চোখ বুঝে বলে দেবে এটা টাইপ 1। তাইলে 40 এর নিচে। আর টাইপ 2 ইউজুয়ালি হয় 50 এর উপরে। এখন ধরেন 40 এর কাছাকাছি টাইপ 2 হতে পারে, কিন্তু মোস্টলি 40 এর নিচে হয় টাইপ 1, 50 এর উপরে হয় টাইপ 2। এখন ডিউরেশন অফ সিমটম দেখা গেল যে ডায়াবেটিসের যে লক্ষণগুলা টাইপ 1 যদি হয় তাহলে মাত্র কয়েক সপ্তাহ ধরে ধরা পড়ছে। আর যদি টাইপ 2 হয় তাহলে বলে আমার এরকম লক্ষণ তো 2-3 বছর থেকে আছে। কেন এটা? কারণ টাইপ 1 যদি হয় তাহলে সে 2-3 বছর বাঁচতেই পারবে না, তো সে মারাই যাবে। সে যদি টাইপ 1 হয় এবং সে ইনসুলিন না নেয়, তার সরাসরি ইনসুলিন নিতে হবে, সে মরেই যাবে। সে ওই কয়েক বছর বাঁচার কোনো উপায় নেই। কিন্তু টাইপ 2 হলে যেহেতু তার মাঝে ইনসুলিন আছে, শুধু ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে তার ডায়াবেটিস, এই জন্য ওরা এই ল্যাংচাইয়া ও মানে বাঁচে, মানে ওষুধ ছাড়া হইলেও দেখা গেল যে 3-4 বছর বেঁচে আছে, হয়তো ধরা পড়েনি। কাজে যদি অল্প দিনের হয় লক্ষণ তাহলে টাইপ 1, দীর্ঘদিন থেকে তার ডায়াবেটিস সদৃশ লক্ষণ তাহলে টাইপ 2। আচ্ছা, বডি ওয়েট টাইপ 1 ওয়ালাদের এরা হবে হাংলা পাতলা, নর্মাল অথবা লো। আর টাইপ 2 হবে মোটা সোটা তাজা। এখন এর মাঝে ডিফারেন্স আছে, দেখবেন যে হ্যাংলা পাতলা ওনার কিন্তু টাইপ 2 হতে পারে, আর ওবেসের মাঝে হয়তো টাইপ 1 হতে পারে, এটা এক্সেপশন। নর্মালি যারা হ্যাংলা পাতলা হবে টাইপ 1, কারণ টাইপ 1 এ বেশি শরীর মোটা করার সুযোগ নাই। আর টাইপ 2 হবে এরা একটু হৃষ্টপুষ্ট হবেন ওনারা। আচ্ছা, যদি ইনসুলিনের ট্রিটমেন্ট নেয় নাই তাহলে তাড়াতাড়ি মরে যাবে টাইপ 1, আর টাইপ 2 তাড়াতাড়ি মরবে না। টাইপ 2 কেন মারা যাবে? কারণ ইনসুলিন ছাড়া বাঁচতেই পারবে না। যার টাইপ 1 একেবারে মনে করেন একটা 10 বছরের ছেলে যে বললাম তার ডায়াবেটিস, সে 1 বছর বেঁচে আছে ইনসুলিন ছাড়া, নো, হি উইল ডাই বিফোর দ্যাট। আবার একজন 50 বছরের টাইপ 2 ডায়াবেটিস, উনি এখানে ইনসুলিন কিছুই নেয় না, তবু দেখা যাবে যে 6-7 বছর বেঁচে আছে, কিন্তু এর মধ্যে কিডনি গেছে, হার্টের মাঝে স্ট্রোক হয়েছে, কিন্তু বেঁচে থাকবে। কাজে বলছে র্যাপিড ডেথ উইদাউট ইনসুলিন, এটা হলো টাইপ 1 এ হবে এবং টাইপ 2 তে হবে না। ডায়াবেটিসের কমপ্লিকেশন ডায়াগনোসিস, যখন ডায়াবেটিসের ডায়াগনোসিস হলো যে হ্যাঁ ওনার ডায়াবেটিস হয়েছে, কমপ্লিকেশন থাকবে ওই যে জটিলতা, তার কিডনির মাঝে সমস্যা দেখা দিচ্ছে, হার্টের মাঝে সমস্যা দেখা দিচ্ছে, টাইপ 2 তে বেশি, এবং টাইপ 1 এ হবে না। কেন? কারণ জটিলতা হওয়ার সময় তো পাবে না সে। টাইপ 1 জটিলতা হওয়ার মতো সময় বেঁচেই থাকবে না, মারা যাবে। এই জন্য টাইপ 1 আপনি ডায়াগনোসিস করবেন সম্ভবত সে কয়েক মাস আগে তার ডায়াবেটিস শুরু হয়েছে, এই জন্য এর মধ্যে কোনো কমপ্লিকেশন থাকবে না। কিন্তু যদি কোনো ডায়াবেটিক পেশেন্ট তার
কিডনি সিকেডি আছে, কিডনির মানে ফেল দেখা দিচ্ছে, তার হার্টের মাঝে সমস্যা দেখা দিচ্ছে, তার পায়ের মাঝে পা পচে যাচ্ছে, আলসার হয়ে যাচ্ছে, তাহলে মনে করতে হবে টাইপ 2। আচ্ছা, আর ধরে ফ্যামিলি হিস্ট্রি থাকে, টাইপ 2 তে কমন আর টাইপ 1 এ কম। যেমন মায়ের আছে, বাবার আছে ডায়াবেটিস, তার সাধারণত টাইপ 2 ডায়াবেটিস হয়। তাহলে এই হলো মোটামুটি, আপনি এটা দেখে একটু একটু হালকা পাতলা ধারণা দিতে পারেন, বা আপনি হয়তো আইডেন্টিফাই করতে পারবেন যে কারা টাইপ 1 এবং কারা টাইপ 2 ডায়াবেটিস। আমরা এখানে শেষ করব। আগামী দিন ডায়াবেটিসের কিছু ইমার্জেন্সি আছে, যে ডায়াবেটিস জনিত কারণে কিছু ইমার্জেন্সি ডেভেলপ, এই মারা গেল এই একটা মারাত্মক কিছু হয়ে গেল, এইরকম 3টা কন্ডিশন আমরা আগামীতে আলোচনা করবো। একটা ডায়াবেটিক কিটোসিডোসিস, একটা হলো হাইপারসপোলার ডায়াবেটিক কোমা, আর একটা হলো হাইপোগ্লাইসিমিয়া। এইগুলো যদি আপনি না বুঝতে পারেন ডাক্তার হিসাবে, তাহলে কিন্তু আপনার চোখের সামনে রোগী মারা যাবে, আপনি কিছু করতে পারবেন না। আর যদি বুঝতে পারেন, তাইলে সিম্পল হেল্প দিয়ে রোগীটাকে আপনি বাঁচিয়ে মানে নিতে পারেন আল্লাহর ইচ্ছায়। তো এটা আমরা আগামী দিন করবো, এবং আরো বাকিটা আশা করি আগামী দিনই শেষ করার চেষ্টা করব। আপনারা যারা যারা আছেন তারাও থাকবেন, অন্যদেরকেও বলবেন। কারণ এই যে দেখেন জিনিসগুলো একদম বেসিক জিনিস, ডায়াবেটিসের এই বেসিক জিনিসগুলো আপনি জানেন না, মানে তাহলে আপনি ডাক্তারি করা কঠিন, এবং ওই রোগীগুলো আপনার কাছে মানে কি বলবো, সে সম্মুখীন হবে আপনার অজ্ঞতার কারণে। তো আপনারা সবাই ভালো থাকুন, ধৈর্য ধরে এতক্ষণ শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি মাইক্রোফোনটা ফিরে দিচ্ছি ডক্টর আনোয়ার পাটোয়ারির কাছে। কেউ যদি কোনো কমেন্ট করতে চান বা প্রশ্ন জানতে চান, কিছু প্রশ্ন নেওয়া যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ যদি কোনো প্রশ্ন বা মন্তব্য করতে চান, হ্যান্ড রেজ করলে আমরা নামগুলো ঘোষণা করব। হ্যান্ড রেজ করেছেন আব্দুল করিম। আপনার মাইকটি আনমিউট করে আপনি প্রশ্ন বা আপনার মন্তব্যটি করবেন। জি, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার ছোট্ট একটা প্রশ্ন আর কি, সেটা হচ্ছে যে আপনি যখন এই যে বললেন যে এই প্যানক্রিয়াসের বিটা সেল, আলফা সেল, গামা সেল, ডেল্টা সেল আর কি, আমরা যখন খাই একই সাথে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট খাই, সেক্ষেত্রে মানে প্যানক্রিয়াস থেকে কি 3টা সিক্রেশন কি এট এ টাইমে হয় স্যার? আমরা যখন খাই, জি জি, আপনার গ্লুকাগনটা হলো অ্যান্টিডোটাল। যখন প্যানক্রিয়াসের কাজ বেশি সিভিয়ার হয়ে যায়, প্যানক্রিয়াস মনে করলো যে দেখেন যে তার হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে গ্লুকাগন সিক্রেশন বেড়ে যায়। এই দুইটার মাঝে ব্যালেন্স থাকে। আবার গ্লুকাগন যখন বেড়ে একটা পর্যায়ে যায়, তখন আবার ইনসুলিনের সিক্রেশন বেড়ে যায়। এই জন্য কোনোটাই বন্ধ থাকে না, সবটারই সিক্রেশন হয়, কিন্তু ব্যালেন্স করে। যেমন খাওয়ার পরে অবশ্যই ইনসুলিনের সিক্রেশন বেশি হবে, আবার যদি কেউ ক্ষুধার্ত থাকে তাহলে তার গ্লুকাগনের সিক্রেশন বেশি হবে, এইভাবে। ধন্যবাদ। তার মানে স্যার এট এ টাইমে হচ্ছে, আমি এটা জানতে একটা টাইমই হবে অবশ্যই, কোনো সময় সিক্রেশন বন্ধ থাকবে না তো শরীরে, কম হবে বেশি হবে। জি স্যার, আরেকটা তখনই বলছিলেন স্যার, আপনার ক্লাস তো স্যার আমি তো এখানেই করি আর তো জানি না, আপনি বলছিলেন স্যার কার্ডিওভাস্কুলারের যে হার্টের ক্লাস নেন, ম্যাটারমেটিকের ক্লাস নেন, আসলে স্যার ক্লাস কোথায় আমি আসলে করতে চাচ্ছিলাম আর কি। এই তো এখানে আমরা ক্লাস নিচ্ছি গত 3 বছর উপরে হয়ে গেল, তো এখানেই এই বুধবারে আমি নিচ্ছি গত 3.5 বছর থেকে। ম্যাটারমেটিকের উপর কি ক্লাস আর নেন? অনেক ক্লাস নিয়েছি তো আমরা এখানেই নেই পর্যায়ক্রমে। যেমন এখন নিচ্ছি ডায়াবেটিস, এরপরে হয়তো আরেকটা, এরপরে আবার সুইচ ওভার করবো ম্যাটারমেটিকা, এরপরে সুইচ ওভার করবো ক্রনিক ডিজিজ, এইভাবে নেই। স্যার আরেকটা প্রশ্ন ছিল, আমি আজকে একটা পেশেন্ট হ্যান্ডেল করছি স্যার, মানে এরকম পেশেন্ট আর দেখি নাই আমি। ওই যে কিডনির যে ক্রিয়েটিনিন যে আপনার ক্লাসটা নিছিলেন, ওইটা অনেক ভালোভাবে শুনছি, ইভেন আপনার থেকে স্যার ইজিএফআর এখন আমি নিজেই বের করতে পারি, আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। আসলে এটা ধন্যবাদ দিয়ে বলে শেষ করার মতো আসলে প্রশ্ন না। এটা যে লাখ টাকা দেও, যদি কেউ বলে যে এটা আমি আসলে এটার হিসাবটা অন্যরকম, যে বোঝে সেই মানে বলতে পারবে স্যার। আসলে আমি স্যার, আমি অ্যালোপ্যাথিতে হচ্ছে এই আমি হচ্ছে যে ডিএমএফ আর কি স্যার,
আমি ডিউটি করি, ইমার্জেন্সি ডিউটি করি তো স্যার, আমি একটা প্রাইভেট হসপিটালে আছি। আজকে স্যার একটা পেশেন্ট ছিল, এরকম পেশেন্ট আসলে দেখি নাই স্যার। আজকে স্যার থার্ড গ্র্যাভিডা 30 ইয়ার্স ওল্ড ফিমেল পেশেন্ট আসছে, লোয়ার অ্যাবডোমিনাল পেইন। দেখাইছে স্যার উপজেলা গভর্নমেন্টে, দেখানোর পরে এখানে আসছে আলট্রা করতে। জাস্ট আসার পরে আলট্রা করছে, জাস্ট আমি ওখানে বসে, আমাকেও দেখায় নাই, উপজেলা ডাক্তারই আলট্রা করছে, করে জাস্ট ইউজি করছে আর হচ্ছে ইউরিন পিটি দিছে। কমেন্টে ওখানে লেখছে যে 5 উইকস উনি ব্লাইটেড ওভাম লেখছে আর কি, 5 উইকস আর্লি প্রেগনেন্সি উইথ পিআইডি। আর যদিও আসলে প্রসবের চাপ ছিল না, এটা পরবর্তীতে মানে আমার কাছে যখন আসছে তখন আমাকে মানে রোগী বাথরুমে গেছে, বাথরুমে ঠাস করে পড়ে গেছে। তো আমাকে সিস্টার ডাকলো, স্যার রোগী তো পড়ে গেছে, এটা তো সরকারি রোগী আর কি। ওরা তো সরকার দেখাতে চাচ্ছে না, বলছে আমরা ওখানে যাবো না, আপনি চিকিৎসা করেন। তো আমি জাস্ট রোগীর প্রেশার দেখলাম, প্রেশার হচ্ছে 80/40। রোগীর হচ্ছে যে কন্ডিশন দেখে আমি বললাম যে রোগীর এখনই আপনার হচ্ছে যে মানে রোগী শকে আছে। আমি জাস্ট খালি মানে অ্যানিমিয়া দেখলাম যে 3+, দেখে ওনার সিবিসি করতে বললাম। ওনারা এত গরিব, মানে ওনার হাজবেন্ড আসে না, কেউ আসে না, জাস্ট মহিলা 1-2 আসছে। সংক্ষেপ করেন কারা, আর অনেকে হয়তো প্রশ্ন করবে, তো সংক্ষেপ করেন। কি হলো মানে ওই মানে রোগীর হচ্ছে যে ইউরিনারিমি করাইছে, ওখানে অ্যালবুমিন 3+, পরে আমি একটা সিবিসি করতে বললাম, রোগী হচ্ছে হিমোগ্লোবিন হচ্ছে 5 পয়েন্ট, মানে এত বাজে অবস্থা। তখন সাথে সাথে হার্টসল 5% ডিএনএ দিয়ে করে পরে রেফার করে দিলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে স্যার, যেহেতু পেশেন্ট হচ্ছে ইউরিনতে অ্যালবুমিন যাচ্ছে আর ওনার কোনো ব্লিডিং নাই, কোনো নাই, কিন্তু এত পরিমাণে মানে এরকম হওয়ার কারণটা আসলে আমি মানে বুঝে উঠতে পারতেছি না। এটা হয়তো পারে, ধরেন যেহেতু আপনার বলে যে তার হিমোগ্লোবিন 5 এবং সে প্রেগনেন্ট, এটা মাত্র 5 সপ্তাহ স্যার হলো এটা হয়তো তার আগে হয়তো তার রক্ত রোগ আছে, তার হয়তো থ্যালাসেমিয়া আছে, হু নোজ। আচ্ছা, থ্যালাসেমিয়া না থাকে তাহলে তার হয়তো আগে কোনো ব্লিডিং বেশি যেত, তার কোনো কি বলে এটাকে আপনার মেনোরেজিয়া হতো, তার হিমোগ্লোবিন আগেই কমে আছে। কারণ 5 সপ্তাহ প্রেগনেন্সিতে তার তো হিমোগ্লোবিন কমে যাবে না, এটা তার আগে কোনো প্রশ্নই উঠে না স্যার। হ্যাঁ, আমি আসলে আর স্যার এক্ষেত্রে কি আর নেফ্রনের কোনো ক্ষতি হয় স্যার, যদি মানে এই যে এত পরিমাণে হয়ে যাচ্ছে, শকে চলে যাচ্ছে পেশেন্ট, সেক্ষেত্রে কি নেফ্রনে এখানে শকে গেলে তো আর অ্যাকিউট রেনাল ফেলিয়ার হতে পারে, এটা ক্রনিক হবে না, অ্যাকিউট হবে শকের কারণে। আচ্ছা ওকে, ধন্যবাদ আপনাকে, আপনি ভালো প্রশ্ন করেছেন। আর কেউ আর কারো কোনো প্রশ্ন বা মন্তব্য আছে কিনা? হ্যাঁ, আপনি মোজাম্মেল হক, আপনি আপনার মাইকটি আনমিউট করে প্রশ্ন বা মন্তব্যটি করুন। কারো যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে আপনারা দয়া করে হ্যান্ড রাইজ করবেন, আমরা নাম ঘোষণা করতে সুবিধা হবে। আসসালামু আলাইকুম স্যার, স্যারের কাছে প্রশ্ন করতে আমার কলিজা কাঁপে স্যার, কারণে সবসময় সুযোগ পাই না, করিও না কেন স্যার। অনেকদিন ধরে আমি আপনার ক্লাসগুলো শুনি স্যার। ওই আজকে আপনার ক্লাসটার মধ্যে আমার একটা প্রশ্ন, এটা হচ্ছে স্যার, আপনি বলছেন যে ডায়াবেটিসের চিকিৎসা এবং অন্যান্য চিকিৎসা, এখন স্যার এই একজন পেশেন্ট ওনার এনলার্জ পোস্টেড, আবার ওনার ডায়াবেটিস, এখন স্যার এই সূক্ষ্ম মাত্রায় যেটা বা একটা ওষুধ দিয়ে যে চিকিৎসা করার নিয়ম, এটার মধ্যে স্যার এখন এই দুইটা রোগের চিকিৎসা কিভাবে চালানো সম্ভব একটু যদি স্যার। আচ্ছা, দুইটা কেন, 5টা রোগ 7টা রোগ হলে একটা দিয়ে আপনি ধরবেন। আচ্ছা, কেন ধরবেন, কিভাবে ধরবেন? কারণ আমরা হোমিওপ্যাথি মতে কি মনে করি যে রোগের কারণ হলো, বা যে রোগাবস্থা গুলো, এই যে তার অনেকগুলো রোগ হয়েছে, যে তার শরীরের সিস্টেমের মাঝে একটা ত্রুটি আছে, ফ্লো বলে, FLAW ফ্লো, মানে একটা ত্রুটি আছে সিস্টেমের মাঝে। এই ত্রুটির ফলে তার যে ভাইটাল ফোর্স ডিসঅর্ডার হয়ে গেছে। ভাইটাল ফোর্স ডিসঅর্ডার হওয়ার ফলে তার বিভিন্ন অঙ্গে, যেগুলো সাসেপ্টেবল অঙ্গ, ওইখানে বৈকল্য দেখা দিছে। কোন এক জায়গায় দেখা গেলো যে একটা ইনফ্লামেশন হিসাবে দেখা দিল, কোন এক জায়গায় দেখা গেলো একটা বিবৃদ্ধি হলো, ওই যে প্রস্টেট মানে ওখানে বড় হয়ে গেল। আরেক জায়গায় দেখা যাবে যে তার একটা অ্যালার্জিক ম্যানিফেস্টেশন দেখা দিল।
এখন হোমিওপ্যাথির মধ্যে আমাদের মনে করতে হবে যে এই সবগুলোর পিছনে যে শরীরের মধ্যে যে ত্রুটি, শরীরের মধ্যে যে একটা ফ্লো, তার ভাইটাল ফোর্সটা ডিসঅর্ডার, তাহলে আমার চিকিৎসাটা করবো কিভাবে? এই যে এতগুলো রোগ, 5টা রোগ নিয়ে আসলো, আমার কালকে একটা রোগী ছিল, বহু রোগে ভুগছে। আমি শেষে তার লিখেছি দিলাম। কেন দিলাম? কারণ আমি ধরেন আলহামদুলিল্লাহ আমি 81 সালে ডিএইচএমএস করেছি, কাজে 43 বছর হোমিওপ্যাথি করি। এমবিবিএস করছি 80 সালে, কাজে মোটামুটি আমি অনেকগুলা রোগী দেখছি এবং আমার ভীত হওয়ার কোনো কারণ হয় না। এই জন্য আমি এখানে খুঁজতে চাচ্ছি যে এখানে সেন্ট্রাল পয়েন্টটা কি, এই রোগীর সেন্ট্রাল পয়েন্টটা কি, তার মূল সূত্রটা কি। তার এই যে অতগুলা লক্ষণ, তার দেখা গেলো যে আপনার পালপিটেশনও হয়, তার ঘুম হয় না, আবার তার জরায়ুটাও বড়, তার ব্লিডিং হয় বেশি, নানা ধরনের লক্ষণ। এবং দেখা গেলো তার পায়খানা রাস্তাতে রক্ত যায়, তার হিমোরয়েডস আছে। তাইলে আপনি কি আমি হিমোরয়েডসের জন্য একটা ওষুধ দেবো? তার ব্লিডিং, এই যে পায়খানা রাস্তা আর কি বলে জরায়ুতে তার বেশি বেশি ব্লিডিং, সেটার জন্য আরেকটা দিব? তার ঘুম হয় না, আরেকটা দিব? তাহলে তো হোমিওপ্যাথি হবে না, এলোপ্যাথি হবে। এলোপ্যাথি আমি করছি এইভাবে। চমৎকার, কত সহজ হোমিওপ্যাথিক আর এলোপ্যাথি চিকিৎসা করা। এই কালকে দেখলাম, কালকে প্রতিদিনই দেখি প্রায়, কালকে আবার দেখলাম একজন বড় একজন এলোপ্যাথি স্পেশালিস্ট, ওনার কোনো দোষ নাই, উনি 12টা ওষুধ রোগীকে 12টা ওষুধ দিয়েছেন, রোগীর অনেকগুলা রোগ, 12টা ওষুধ দিয়েছেন। এটা তার শাস্ত্রে আছে এটা দেওয়ার। সে ঘুমের জন্য একটা দিবে, আবার মনে করেন ব্যথার জন্য একটা দিল, আবার ব্যথায় আবার তার স্টমাকে ধরে কিনা এটার জন্য আবার একটা অমিপ্রাজল দিল, এইভাবে সব কিছু ভাইটামিন দিল, ক্যালসিয়াম দিল। এটা তার শাস্ত্রের মাঝে আছে। একজন আয়ুর্বেদ ইউনানি, উনি একটা মিক্সার দিবেন, 32টা ওষুধ আছে, 32টা পাতা আছে, 32 গাছের রস আছে, এটা তার শাস্ত্র। আমার হোমিওপ্যাথি শাস্ত্র তুমি দেবে একটা, 5টা দিলে হবে না তো। যদি আমরা দেই কখনো মনে করবেন যে আমার এটা ফেল হয়, আমার প্রেসক্রিপশনটা ভালো হয় না। এটা এই জন্য মূল সূত্রটা খুঁজতে হবে। এই রোগীর মূল খুঁজে দেখলাম সহজে আপনি যদি চোখ কান খোলা থাকে আপনি ধরতে পারবেন। রোগীর দেখা গেল, মনে করেন রোগীর দেখা গেল যে এই যে আমার সাথে কথা বলতেছে, বড় বেশি কথা বলতে, আমি বিরক্ত হয়ে যাচ্ছি। আর ভাই এত কথা কেন? এক কথা জিজ্ঞেস করে সুন্দর আছে তো, এটাকে এত ফাফাইয়ে ফুলে দিবে কেন? এটা প্রথম আগে হিট করছে যে ভাই এত কথা বলে কেন, এত লোক আছে। এটি আপনার মাথায় যদি মেডিসিন, আপনি যদি অনেকগুলো মেডিসিন ভালো করে পড়েন, রোগীর হিস্ট্রিতে দেখবেন আপনার মাথায় ওষুধও কিলবিলি করবে এবং আপনাকে স্ট্রাইক করবে। তখন দেখলাম যে এই রোগী, এই যে জ্বরে তার এত ব্লিডিং যাচ্ছে, তার ব্যথা হচ্ছে, এর মধ্যে লেগে শিশুর লক্ষণ আছে। তার খুব ব্যথা হয়, যেই ব্লিডিং শুরু হইলো তার ব্যথা কমে যেতে থাকে, তার অনেক রক্ত যায়, তার হাতে পায়ে জ্বালা, তার এমনকি তার পায়খানা রাস্তা, তার যে পাইলসটা, এইখানেও দেখবেন আমি লেখি শিশুর লক্ষণ। তার পাইলসের মাঝে সাধারণত ব্যথা থাকে না, কিন্তু এই রোগীর পাইলসের মাঝে ব্যথা। কেন? অনেক সময় আমরা জানি যে পাইলসের মধ্যে যদি ইন্টারনাল হেমোরেজ হয় তাহলে ব্যথা করে। এই রোগীর ব্যথাও দেখা যায় দপ 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 করে, দপ 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 দপ, থ্রোবিং পেইন, লেখি শিশুর লক্ষণ। যেদিকে থাকে সেদিকে দেখে লিখেছিস, রোগ তো 4টা-5টা। এই জন্য আপনার সেন্ট্রালটা বের করা, এটা হলো আপনার হেকমত। আপনি যে এতদিন হোমিওপ্যাথি শিখছেন, হোমিওপ্যাথি করছেন, এইটা হলো আপনার হেকমত। তার সেন্ট্রাল পয়েন্টটা দেখেন। এটা হলো, আমি দেখলাম যে এখন এটার মানেই না যে রোগীর সমস্ত লক্ষণই লিখেছি এর সাথে মিলতে হবে, তাইলে আমি লিখেছি দেবো না। না, হানিম্যান 153-54 কি বলছেন যে আপনি হিস্ট্রি নিয়ে, মনে করেন আপনি হিস্ট্রি নেন রোগীর, একটা দেখা গেল যে 2 ঘন্টা লাগে হিস্ট্রি নিয়েছেন, 60-70টা লক্ষণ আছে, থেকে 60-70টা লক্ষণ ধরেই আপনি হোমিওপ্যাথিক ওষুধ সিলেকশন করো। নো, হানিম্যান বলছেন তুমি এর মধ্যে যেগুলো পিকুলিয়ার লক্ষণ এগুলো বের করো, যেগুলো অসাধারণ লক্ষণ, আমরা বলি রূপস, রেয়ার, আনকমন, পিকুলিয়ার এন্ড স্ট্রেঞ্জ, এই লক্ষণগুলোকে আপনি ঠিক দেন। এইরকম আপনি ধরেন 7টা লক্ষণ নিলেন, 7টা-8টা লক্ষণ নিলেন আপনি, এই লক্ষণগুলা যে ওষুধের মাঝে বেশি মাত্রায় থাকবে এইটি হলো ওষুধ। তাহলে আমি সব লক্ষণ নিব না তো, আমি যেগুলো অসাধারণ লক্ষণ, রোগীর লক্ষণ,
এই লক্ষণের ভিত্তিতে কি ওষুধ আসে, আপনি মাথার জন্য ধরেন ল্যাবরেটরি করেন, ল্যাবরেটরি অনেক ধরনের বিশ্লেষণ করা যায়। এখন হয়তো আমি 5টা রোগীর মাঝে 2টাতে আমি মিসক্যালকুলেশন করতেই পারি, কিন্তু আমি 3টাতে যদি আমি সাকসেসফুল হই তাহলে এটা মানে আপনার মন্দ কি এটা? এই জন্য আপনাকে এইভাবে হোমিওপ্যাথি করলে এইভাবেই করতে হবে। এলোপ্যাথির মতো আমি 12টা দিব না, এক একটার জন্য এক একটা। আয়ুর্বেদিক ইউনানির মতো আমি 32টা ওষুধের জড়িবুটি মিলাইয়া রস বানিয়ে আমি দেব না। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আর কার কোনো প্রশ্ন বা মন্তব্য যদি না থাকে আমরা মনে শেষ করতে পারি, প্রায় 11টা বাজে। শীতের শিববির ডক্টর শিববির আহমদ আছেন, ওনাকে একটু অনুরোধ করেন। শিববির স্যার আছেন? স্যার আপনার মাইকটি আনমিউট করে আপনার একটু মন্তব্য শুনতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ফারুক ভাই। ওয়ালাইকুম আসসালাম শিববির, ভালো। না, এনজয় ইউর লেকচার থরলি। তো আমার যে এরকমের লেকচার, এইটা ইকুয়ালি এত থরলি আপনি মানে সবকিছু ডিসক্রাইব করছেন, যারা এটা শুনছে তারা ভেরি ফরচুনেট। অবশ্যই আমি বলবো দিস লেকচার ক্যান গোজ ইকুয়ালি বোথ ফর দ্য অ্যালোপ্যাথি এন্ড হোমিওপ্যাথস। তো আমাদের মেডিকেল সায়েন্সে মেডিকেল কলেজ গুলাতে এত ইলাবোরেটলি, এত যত্ন করে, এত দরদ দিয়ে কেউ কিন্তু এগুলা পড়ায় না। এক নম্বর কথা, এত দরদ দিয়ে, এত যত্ন নিয়ে, এত ইলাবোরেটলি এবং প্রত্যেকটা এক্সপ্লেন করে আপনি যেভাবে বলছেন, সো এটা একেবারে পানির মতো সহজ হয়ে গেছে। এনিওয়ে, এই আমি দুটো পয়েন্টে একটু ওইখানে এমফাসাইজ করবো। একটা হচ্ছে ওই যে আপনার বন্ধু এলোপ্যাথির ডাক্তার, ওনার কথা বললেন যে স্টেরয়েডের ব্যাপারটা, তো এটা আনফরচুনেটলি এটা কিন্তু হয়েই গেছে। আনফরচুনেটলি কারণ এত হোমিওপ্যাথির বিরুদ্ধে অপপ্রচার। এই যেমন কয়েকদিন আগে আমাদের ফয়েজ ভাই, প্রফেসর ফয়েজ, বাংলাদেশের তো বিরাট স্টালওয়ার্ড মেডিসিনের প্রফেসর, আমাদের ডিজি ছিলেন, ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিলেন। তো ওই যে হেলথ রিফর্ম যেটা হচ্ছে কমিটি, ওইখানে তো উনি বক্তব্য রাখছেন। তো ওইখানে উনি একটা প্রস্তাব দিছেন যে ওইখানে আর কোনো প্যাথি, যে ওই অ্যালোপ্যাথি শুধু এইটাই থাকবে বাংলাদেশে, এটার সাথে যেন আর কোনো প্যাথি না থাকে, এইটা উনি বলছেন। তো ভেরি লার্নেড, ওনার সাথে অনেক কাজ করেছি আমি, ইটস এ গ্রেট স্কলার। উনি খালা জ্বর, তারপর ম্যালেরিয়া, এগুলোর উপর অনেক ল্যান্ডসেটে ওনার আর্টিকেল আছে। তো এই যে মানে উনি কথা বলছেন, আই ভেরি শকড। তাহলে হোমিওপ্যাথি সম্বন্ধে লোকজনের যে ধারণা, পার্টিকুলারলি ওই যে যারা মডার্ন মেডিসিন যারা প্র্যাকটিস করেন, তো এটা তো ওই যে আপনার বন্ধু যে বলছেন, এটা তো বলতেই পারেন যে স্টেরয়েড কিভাবে ভালো হলো, হোমিওপ্যাথি এবার ভালো হয় নাকি, এটা কি একটা সায়েন্স, ওইজনের কথাবার্তা কিন্তু আছে। কাজে সে জায়গায় ওই যে আমাদেরকে এইটার একমাত্র যেটা প্রতিষেধক হচ্ছে প্রিভেনশন। আমি বলি এটা নলেজ ইজ পাওয়ার, যে আমরা যত বেশি পড়াশোনা করব, যত বেশি জানবো। আমি তো প্রায় বলি এটা, যে ভাই আমাদের অ্যালোপ্যাথিতে অনেক লিমিটেশন আছে, অনেক রোগ আছে যেগুলার আমরা কেউ চিকিৎসাই করতে পারি না, বিশেষ পার্টিকুলার নিউরোলজিক্যাল। তারপর অনেক অসুখ আছে যেটাকে আমরা সিম্পলি বলে দিই বা এগুলো তো সাইকিয়াট্রিক, মানসিক প্রবলেম। কিন্তু আসলে তো সে বারে সে নর্মাল, সব টেস্ট গুলা নর্মাল, বাট দ্য পেশেন্ট ইজ সাফারিং। তো আমরা বলি না ওইগুলো কোনো সমস্যা নেই। তো এখানে তো ফ্রম ইয়োর এক্সপিরিয়েন্স, আমাদের নিজেদের এক্সপিরিয়েন্স, তো হোয়েন আই টক টু মাই ফ্রেন্ডস, অ্যালোপ্যাথ ফ্রেন্ডস, আমি তাদেরকে বলি যে দেখো, যে এখানে এই যে আমাদের লিমিটেশন, এখানে দে হ্যাভ গট এক্সেলেন্ট ড্রাগস। এবং আমিও আমার স্বল্প এই যে আমার যে জ্ঞান আছে, এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমিও অনেক রোগী এরকম যারা এলোপ্যাথ থেকে কোনো মানে ঢাকা, চিটাগাং সব জায়গায় ঘুরে ফিরে কিছু হয় নাই, but simply homeopathy worked and they get cured. এই তো এই যে পড়াশোনার ব্যাপারটা, এই যে আপনার লেকচার গুলা, এটা হচ্ছে কিন্তু বিরাট হেল্প। দিস আর আওয়ার ওয়েপন্স, আবার নলেজটা এইটা। এই তাহলে আমাদেরকে নলেজেবল হতে হবে, এবং আমাদেরকে যদি আমরা চিকিৎসা দিয়ে এই রকমের দুরারোগ্য বা অ্যালোপ্যাথ ফেরত রোগী আমরা চিকিৎসা দিয়ে ভালো করতে পারি, সো দিস ইজ ডেফিনেটলি গোয়িং টু হেল্প। ইমেজ বাড়বে, ওইখানে লোকজন জানতে পারবে, আর আমাদের এগুলো বলতে হবে। এই তো
তো আপনি বলছেন যে কারণগুলোর ভিতরে ওই যে যেগুলা বললেন যে টাইপগুলা যেভাবে ডিসক্রাইব করলেন, তারপরও যে স্ট্রেস, যে আধুনিক যুগে তো স্ট্রেস, মানুষ এত বেশি স্ট্রেসফুল হয়ে গেছে স্ট্রেসের কারণে, বা আরেকটা যে বললেন ইনফেকশন, যে সিভিয়ার ইনফেকশন হচ্ছে, আরেকটা বললেন চাইল্ডহুড, যে তার ওখানে যে চাইল্ডহুড তার তো ইনফেকশন বা ওই যে মামস এই ধরনের অসুখ কইছে। তো এগুলা তো মানে আমরা আসলে এলোপ্যাথ অনেক ডক্টর এগুলা জানে না ডিটেলস এখানে। তো যে আপনি এত সুন্দর করে এগুলা বললেন, যে এটা আমি মনে করি সবার জন্য এখানে যারা লেকচারটা শুনছে তাদের জন্য এটা বিরাট একটা ইনসাইট। আমি নিজেও সমৃদ্ধ হয়েছি, সবসময় সমৃদ্ধ হই, এভরি টাইম আই লার্ন। যে সময় আপনার লেকচার শুনি আমি নতুন নতুন জিনিস শিখি, আমি নিজে সমৃদ্ধ হই, এবং আমি সমৃদ্ধ হওয়া মানে আমার রোগী পেশেন্টের, আমার বন্ধু বান্ধব যারা, তারা উপকৃত হওয়া, আমার জ্ঞান থেকে তাদের উপকার হয়, তারা উপকৃত হয় এখানে। তো আমি আই এম লুকিং ফরওয়ার্ড যে আপনার পরবর্তী লেকচারগুলো আমি অধীর আগ্রহে শুনি এবং অপেক্ষামান থাকলাম এখানে। আর আমি সবাইকে ও সমস্ত হোমিওপ্যাথ ডক্টর যারা আছেন তাদেরকে আমি স্বনির্বন্ধ অনুরোধ করব, তারা যেন দয়া করে আপনার লেকচারগুলো শুনেন। হ্যাঁ, শুড নট মিস ইট, ইটস এ গ্রেট মিস। আমি এটা অবশ্যই বলবো। তাও থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। এই হচ্ছে কি এই পর্যায়ে আমার এই কমেন্ট, পরবর্তীতে ইনশাল্লাহ আরো শুনবো এবং ওইখানে কত বড় স্কোপ থাকলে আমি বলবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ ফারুক ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ওয়েলকাম। রাসেল কবির কেউ হাত তুলছেন দেন তো? জি, মিস্টার রাসেল কবির। স্যার আসসালামু আলাইকুম স্যার। আমার একটা ছোট প্রশ্ন ছিল স্যার, সেটা হচ্ছে যে স্যার এই যে আমরা যে সিঙ্গেল মেডিসিন দেই, অনেকগুলা রোগ যদি কোনো রোগীর থাকে আমরা সিঙ্গেল মেডিসিন ইউজ করতেছি, তো এই ক্ষেত্রে তো স্যার যারা ইনসুলিন নেয় বা হচ্ছে মানে ইনসুলিন নেয় না কিন্তু ডায়াবেটিস মেলাইটাস আছে, তো স্যার আপনার অভিজ্ঞতাটা একটু শুনতে চাচ্ছি যে স্যার এইটা কি আবার নরমাল, মানে যেটা যেহেতু আমরা স্যার ভাইটাল ফোর্সকে মানে সুস্থতার দিকে নিয়ে আসি, আমাদের হোমিও ওষুধগুলো দিয়ে আমরা ভাইটাল ফোর্সকে আবার হচ্ছে স্বাস্থ্যের মানে অ্যানিম্যালের ভাষায় আর কি হচ্ছে পুনঃস্বাস্থ্য প্রতিষ্ঠা, যেটা আর কি স্যার সেটার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি স্যার। তাহলে কি স্যার হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগে আপনার অভিজ্ঞতা কি স্যার, যে ডায়াবেটিস মেলাইটাস থেকে কি লোকজন আবার স্বাভাবিক জীবনে কতটুকু ফিরতেছে স্যার, আপনার অভিজ্ঞতা একটু শুনতে চাচ্ছি স্যার। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ। আমার এই তো এই লেকচারের পরবর্তী অংশ সেটার আনসার পাবেন আপনি, জাস্ট একটু ওয়েট করেন, কারণ এটা ট্রিটমেন্ট পার্ট আসছে আমরা ওখানে আমরা বলবো যে ডায়াবেটিসের কতদূর আমরা করতে পারি, ডায়াবেটিস রোগীর বা কি কি ধরনের রোগীর চিকিৎসা হোমিওপ্যাথ পুরোপুরি করতে পারবে, কতগুলো আছে করতে পারবেই না, এবং কতগুলো আছে এখানে কম্প্রোমাইজ করার দরকার পড়ে। এটা আমরা যখন থেরাপিউটিক পোর্শনে আসবো, আপনি এটা মনোযোগ দিয়ে শুনেন, আপনার লাভ হবে। কারণ ওই যে বললাম, আপনি মনে করেন যারা পুরানা ডাক্তারদের একটা চিকিৎসা অভিজ্ঞতা আছে, কারণ সে দেখছে মানে অনেক রোগীর মধ্যে তার ব্যর্থতা, সে দেখছে অনেক রোগীর মধ্যে তার সফলতা, এর ফলে তার যে থেরাপিউটিক এক্সপিরিয়েন্স এটা ইম্পর্টেন্ট হয়। এই জন্য আমি ওই সময় এইসব কথা নিয়ে আসবো। যেমন একটা এক্সাম্পল দিই, মনে করেন আমরা অনেক রোগী যারা এলোপ্যাথিক ওষুধ খায়, কোনো সময় এলোপ্যাথিক ওষুধটা বন্ধ করি না। কেন করি না, এটা একটা সাইড কোয়েশ্চন। আমি জাস্ট বলি, আপনাকে দেখতে হবে যে এই রোগীটা যে ওষুধ খায় এটা কি জন্য খাইছে। এটা যদি না খায় তাহলে তার কি অসুবিধা হবে, কোনো অসুবিধা হবে কি, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এটা যদি আপনি বুঝতে ব্যর্থ হন তাহলে এই রোগীটা আপনার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কারণ এই জন্য দেখেন, আপনি এলোপ্যাথি ডাক্তারের কাছ থেকে যে রোগীটা প্রেসক্রিপশনটা নিয়ে আসছে, এইটাও বোঝার দরকার পড়ে হোমিওপ্যাথি ডাক্তারের, নাহলে সমস্যা হয়ে যাবে। তো মনে করেন একটা রোগী সে কিডনি ট্রান্সপ্লান্টেশন করে আসছে মাদ্রাজ থেকে, অনেক টাকা পয়সা খরচ করে। যেমন আমারই ধরেন এক কলিগ আছেন, বহুত বড় অর্থোপেডিক সার্জন, প্রফেসর, নাম বলবো না, বহুত বড়, খুবই ভালো। ওনার কিডনি ফেলিয়ার হয়ে গেছিল, উনি ওনার আপন ভাইকে নিয়ে আপনার মাদ্রাজ গেছেন, মাদ্রাজ গিয়ে ওই ভাইয়ের কিডনিটা ট্রান্সপ্লান্ট করে আসছেন। এখন উনি আমার কাছ থেকে ওনার
থার্ড ডিগ্রি হেমোরয়েডস এটা চিকিৎসা দিচ্ছেন হোমিওপ্যাথিক, তাইলে আমার বুঝতে হবে যে ওনাকে আমি চিকিৎসা দিচ্ছি এবং উনি ভালো আছেন এবং উনি খুবই কি বলবো মানে কোন জায়গায় যদি হোমিওপ্যাথির পক্ষে বলার মানে লোকের কম থাকে ওনাদেরকে নিতে হবে, উচ্চ কণ্ঠে বলে হোমিওপ্যাথির পক্ষে। আচ্ছা, তাইলে এই যে ওনাকে তারা 2টা ওষুধ দিয়েছে যে এইটা আপনি, উনি তো জানেন, উনি তো প্রফেসর, যে এইটা বন্ধ করা যাবে না, বন্ধ করলে তার কিডনিটা নষ্ট হয়ে যাবে। এই যে তার বড় ভাই, ওনার বয়স আমার সমান 68 বছর বয়স, 69 বছর বয়স, ওনার 3 বছরের বড় ভাই 72 বছর, ওনার কিডনি নিছে। মানে সাধারণত বয়স্ক জনের কিডনি নেওয়া হয় না, কিন্তু ওনার কোনো ডোনার ছিল না। তো এই যে অতি মূল্যবান কিডনিটা ওনার শরীরে লেগে আছে, এটাকে টিকিয়ে রাখার জন্য 2টা ওষুধ সবসময় খেতে হবে, নাহলে এটা নষ্ট হয়ে যাবে। এখন আমার কাছে আসছে উনি হেমোরয়েডস নিয়ে, যে তার পাখির রাস্তা দিয়ে এটা বের হয়ে আসে, প্রচুর রক্ত যায় এবং উনি আর অপারেশন করতে চায় না, কারণ ওনার অ্যানেস্থেসিয়া দেওয়া খুব কঠিন, কিডনি রোগী। এখন কি তাইলে আমি ওনার ওই 2টার ট্যাবলেট বন্ধ করব? বন্ধ করলে কিন্তু কিডনি নষ্ট হয়ে যাবে, তাহলে আমি হোমিওপ্যাথিক ওষুধ দেবো না? হ্যাঁ, আইডিয়ালি তো মনে করেন যে এলোপ্যাথি হোমিওপ্যাথি একসাথে চলতে পারে না, তাইলে আমি দেবই না যে আপনি এলোপ্যাথি খান গে যান। আপনি যখন এলোপ্যাথির ইয়তি পড়ে গেছেন, আপনার হোমিওপ্যাথি চলবে না, কোনটা করবো দেখেন। এখানে একটা বলি, আমি ব্যক্তিগতভাবে সব আমার নিজের বুদ্ধির চাইতে অন্যের বুদ্ধি ধার করি, কারণ আমার চাইতে অনেক সিনিয়র হোমিওপ্যাথি তো 100-200 বছর থেকে, আপনি চাইলে দেখেন 200 বছর আগে হোমিওপ্যাথির কাছ থেকে এক্সপিরিয়েন্স নিতে পারেন। আমি একটা এক্সপিরিয়েন্স নিলাম দিল্লির এই যে রাজু শঙ্করের বাবা পি শঙ্করনের কাছ থেকে। উনি বলতেন যে আগে আমি এই যে কিছু কিছু এলোপ্যাথিক ওষুধ, উনি বলতেন আমি খুব শক্ত ছিলাম, আমি বলতাম না ওষুধ খাওয়া যাবে না। আমি যখন হোমিওপ্যাথিক ওষুধ দেবো, তুমি এলোপ্যাথিক অমুক সবগুলা না। যেমন উনি মনে করেন কোনো কিডনি রোগী যদি হতো বা কেউ হার্টের রোগী, যেখানে ওষুধটা খুব নাজুক, এটা না খেলে তার ক্ষতি হয়ে যাবে, ওইগুলো উনি বন্ধ করে দিতেন ওই সময়। বলছেন আমি বন্ধ করতে চান, কিন্তু আমি দেখলাম যে আমি একটা রোগীর একজিমার চিকিৎসা করলাম এবং তাকে বলা ছিল যে খবরদার কোনো এলোপ্যাথিক ওষুধ হলে কিন্তু আমার ওষুধ খাওয়া যাবে না, এবং সে তার একজিমা একদম ভালো হয়ে গেল, দীর্ঘদিনের একজিমা। তখন রোগীটা বললো যে স্যার আপনি তো বলছিলেন আমি ওই ওষুধটা না খেতে, আমি কিন্তু ওষুধটা খেয়েছি বলতো। উনি বললেন আমি তার উপর রেগে যাইনি, দিস ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্স ফর মি। আরে ওমা, তাইলে আমি এই যে বন্ধ করলাম, এবং এই রোগীটা যদি ওষুধটা বন্ধ করতো, রোগী বলছে আমার ক্ষতি হয়ে যেত, আমি কষ্ট পেতাম, এই জন্য আমি ওষুধ বন্ধ করি নাই। জাস্ট একটা এক্সাম্পল দিলাম। উনি বললেন যে কোনো কোনো ক্ষেত্রে আমরা এটা থিওরিটিক্যালি দ্বন্দ্ব, যে না এলোপ্যাথিক ওষুধ খাতে আপনি দিতে পারবেন না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আপনি ওষুধটা বন্ধ করতে পারবেন না, বন্ধ করলে রোগীর ক্ষতি হয়ে যাবে, এবং বন্ধ করে যদি রোগীর ক্ষতি হয়, এই রোগী আপনার বিরুদ্ধে মামলা করতে পারবে আমার কিডনিটা এই যে নষ্ট হয়েছে, উনি কারণ ওষুধ বন্ধ করে দিয়েছে। এবং তখনও আমরা হোমিওপ্যাথিক ওষুধ দিই, এবং হয়তো আমি বলবো হোমিওপ্যাথিক ওষুধের কাজ কম করবে অবশ্যই, এটা ডিস্টার্ব হবে, বাট স্টিল ইট ওয়ার্কস। আমরা কাজ পাই, হয়তো কম পাই, কারণ রোগী যেহেতু ডিমান্ড করে, আমরা বলি না যে তোমার ওষুধ সব বন্ধ করে আমার কাছে আসতে হবে, যেটা বন্ধ করে এটা বন্ধ করি, কিন্তু তার প্রেসক্রিপশনটা বুঝতে হয়। যে রোগী যে আমার কাছে 12টা ওষুধ নিয়ে আসলো, 12 ওষুধ খাচ্ছে, এর মধ্যে কোনটা এসেনশিয়াল যেটা রাখতে হবে, না রাখলে তার ক্ষতি হয়ে যাবে। তার সিভিয়ার ব্লাড প্রেশার, আপনি কিন্তু বন্ধ করবেন, বন্ধ করলে তো তার স্ট্রোক হয়ে যাবে আপনার ওষুধে কাজ করার আগেই। তো এই জন্য এলোপ্যাথির প্রেসক্রিপশনটা বোঝার দরকার পড়ে। এই যে যেগুলো ফালতু আমি বুঝিয়ে দেখুন দরকার নাই, আমি বন্ধ করে দিই, ডাক দিয়ে দিই এটা বন্ধ করা তুমি এটা, কিন্তু এই একটা ঠিক আছে আমি এলাও করলাম, আপাতত থাক দেখি। এই জন্য আসলে চিকিৎসা বিদ্যাটাই কঠিন। তখন কি করে আমি একজন হোমিওপ্যাথিক ডাক্তারকে বলি যে তুমি এলোপ্যাথিক ডাক্তারের ওষুধটাও তোমার জানতে হবে, এটা কি সম্ভব? অনেকের, আমার পক্ষে সম্ভব, আমি পারি, আমি যেন জানি এগুলা, এই জন্য আমি সুবিধা পাচ্ছি। আর এই সুবিধাটা পাচ্ছে না, সে ভুল হয়ে বন্ধ করে দিচ্ছে সব, অথবা হয়তো আন্দাজি কিছু রাখছে, কিছু সে না বুঝে করছে ওটা। আবার আপনি তো এলোপ্যাথিক ডাক্তারকে জিজ্ঞেস করার সুযোগ নাই যে ভাই আপনি যে ওষুধগুলো দিলেন কোনগুলো বন্ধ করা যায়, সে বন্ধ, আপনার কিন্তু সে আরো এরকম তো সুযোগ নেই আমাদের। এই জন্য দেখেন যে আমরা সবসময় চেষ্টা করি আইডিয়ালিটি দেওয়ার, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে
অপারগ হয়ে আমাদের কিছুটা সমঝোতা করতে হয়। এইটা হলো আমার অভিজ্ঞতা। এটা আরেকজনে আমার সাথে এগ্রি না করতে পারেন, আমি ওনার সাথে ডিসপিউট করি না, ওনাকে আমি ধন্যবাদ দিব, কিন্তু আমি ওই যে বললাম এইসব ক্ষেত্রে আমি কম্প্রোমাইজ না করে পারি না রোগীর স্বার্থে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার। আমার মনে হয় যে আজকে এখানে শেষ করতে পারি, আর কোনো প্রশ্ন বা মন্তব্য নেই। আমাদের স্যারকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই বয়সেও অনেক লম্বা সময় ধরে আমাদেরকে অত্যন্ত চমৎকার উপস্থাপনা দিয়েছেন এবং প্রশ্নের উত্তর দিয়েছেন। নিশ্চয়ই আগামী ক্লাসে আমরা সবাইকে পাবো, এছাড়াও আরো নতুন অনেক পার্টিসিপেন্ট আমরা পাবো আশা করছি। তো ততদিন পর্যন্ত, বিশেষ করে আগামী ক্লাসের উপস্থিত হওয়ার আগ পর্যন্ত আমরা যেন সবাই সুস্থতার সহিত আবার ক্লাসে উপস্থিত হতে পারি, সেই দোয়া কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে কাটাবেন আপনাদের জীবনের প্রতিটি মুহূর্ত, এই দোয়া কামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।